প্রতি রাতে আমার স্ত্রীকে দেখি বিছানা থেকে উঠে যায়। আমি ভাবি হয়তো ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায়। প্রতি রাতে 12টার কাছাকাছি দেখি উঠে যায়। আজকে সে কি করে তা দেখতে পিছনে পিছনে গেলাম। তাকে দেখলাম বারান্দায় গিয়ে মোবাইলে কথা বলে। তার মানে অরকে পরকে জড়ালো নাকি? না, এইসব কি ভাবছি। আমাদের ভালোবেসে বিয়ে করে 4 বছরের সংসারে 2 বছরের মেয়েও আছে। অর এটা করতে পারে না। তার মোবাইলের কথা বলা শুনতে দরজার কাছে কান দিয়ে দাঁড়ালাম। আমি পারবো না আমার স্বামীর থেকে লুকিয়ে এটা করতে। বললাম তো, সে জানলে আমার সমস্যা হবে। আমি কালে লুকিয়ে দেখা করে সব খুলে বলবো। নেকলেন পার্কে এসো। সকাল 10টা বাজে। রাখি সে আবার সজাগ হয়ে যাবে। অরু মোবাইল রাখার আগেই আমি বিছানায় এসে শুয়ে পড়লাম। আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম। অরু চুপচাপ এসে শুয়ে পড়ল। আমি ভাবছি, এই মানুষটা কি করে পরকীয়া করবে। 2 বছর প্রেম করে যখন তার পরিবার রাজি ছিল না, তখনই পালানোর সিদ্ধান্ত নিলাম। আর সেটা করেই দুজনের ঘর বাঁধলাম। 4টা বছর কেটে গেল, তার পরিবার এখনও মেনে নিল না। আমাদের একটা মেয়ে হয়ে গেছে। মোটামুটি নিজের পায়ে দাঁড়িয়েছি। নিজেদের একটা বাড়ি করলাম। সংসার চাকুরি সব নিয়ে ভালোই আছি। যখন চাকুরি ছিল না, বাসা ভাড়া করে থাকতে হতো, তখন অরো আমাকে ছেড়ে যায়নি, বরং সব ছেড়ে চলে আসলো। এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেলাম মনে নাই। সকালে অরোর ডাকেই ঘুম ভাঙল। আমাকে ফ্রেশ হতে আসতে বলে টেবিলে নাস্তা দিল। অন্যদিন মেয়েকে নিয়ে অনেক দুষ্টুমি করি নাস্তা করার সময়। আজকে চুপচাপ করে নাস্তা সেরে নিলাম। আমি রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। অরো আমাকে এসে সাহায্য করতে চাইলে আমি ধমক দিয়ে তাকে পাঠিয়ে দিলাম। আমার উপর কি নিয়ে রেগে আসো? কিছু নিয়ে রেগে নাই। আমার সামনে থেকে যাও। মাথা এমনিই গরম হয়ে আছে। আমি তোমার স্ত্রী। আমাকে সব বলার অধিকার আছে তোমার। সামনে থেকে যা, তা না হলে। অরো চুপচাপ চলে গেল। আমি অফিসে যাব বলে বের হয়ে গেলাম বাসা থেকে। আমাদের বাসাটা 2য় তলায়। এই ফ্ল্যাট আমি নিজে নিয়েছি। সিঁড়ি দিয়ে নামার সময় আবির সাহেবের সাথে দেখা। আমার উপরের তলায় থাকে। একজন ভালো বন্ধুও বলা যায়। রানা সাহেব, এত রেগে আছেন কেন? না ভাই, মনটা ভালো নেই। ভাবির সাথে কিছু নিয়ে ঝগড়া নাকি? না, ভালো লাগে না এমনি। মাঝে মাঝে দেখি ভাবিকে বারান্দায় দাঁড়িয়ে গেটের সামনে একটা লোক আসে, তার দিকে তাকিয়ে থাকতে। কি? হুম, একটা ছেলেকে প্রায়ই দেখি। আপনার আজকে কাজ আছে? না। কেন? কোথায় যাবেন নাকি ঘুরতে? তাহলে চলেন যাই। একটু ডিটেকটিভের মতো কিছু বের করি। বুঝলাম না। দুজনে ঘুরে আসি, সিগারেট খাবো আর আড্ডা দিব। আবির সাহেব আর কিছু না বলেই চলল আমার সাথে। আমি আর আবির সাহেব রাতে প্রায় সময় বসে বসে সিগারেট খাই ছাদে। দুজন বের হয়ে বাসার গলির মাথার চায়ের দোকানে বসে দুজনেই চা খেয়ে সিগারেট খাচ্ছি আর কথা বলছি। 9:30 বাজে। তখনই চললাম সিগারেট টানতে টানতে পার্কের দিকে। দুজনে নানান কথা বলতে বলতে চললাম সেদিকে। পার্কের কাছের একটা রাস্তার পাশে গাছের নিচে বসলাম। পার্কের গেট থেকে অনেক দূরে যাতে দেখা যায় ওরও আসলে। আবির সাহেবের পেছনে অনেক বড় কাহিনী আছে। তিনি এই ফ্ল্যাটে থাকেন 5 বছর আগে থেকেই। তিনি ছোট একটা ব্যবসা করতেন। প্রায় সময় দেশের বাহিরে থাকেন তিনি। আর এই সুযোগে আমি যে ফ্ল্যাটে থাকি সেখানের এক পরিবারের ছেলের সাথে পরকীয়া করে আর তার হাত ধরে চলে যায়। আবির সাহেব তারপর থেকে চুপচাপ হয়ে যায়। তার স্ত্রী তখন গর্ভবতী ছিল। সেই সব পরে বলবো। আরও কথা, আমরা দুজন চুপ করে বসে আছি। 10টা বেজে যাওয়ার কিছুক্ষণ পরই দেখি অরো আসতেছে একা, মেয়েটা নাই তার সাথে। আমার কি রাগে কি করব বুঝতে পারতেছি না। অরো সোজা ঢুকে গেল পার্কের ভিতর। আমি আবির সাহেবকে নিয়ে ঢুকে গেলাম। দুজনে চুপচাপ করে হাঁটতেছি। আবির সাহেব, রানা সাহেব দেখেন। ভাবি ওই যে। আচ্ছা, এখান থেকেই দেখি কি করে ও। রানা সাহেব, যার সাথে হেসে হেসে কথা বলতেছে এই সেই ছেলে? মানে? প্রায় সময় আমাদের বাসার সামনে দেখি তাকে। আমরা পার্ক থেকে বের হয়ে গেলাম। দুজনে তাড়াতাড়ি করে বাসায় ফিরে আসলাম। আমার কাছে থাকা চাবি দিয়ে ভেতরে ঢুকে দেখি মেয়েটাকে ড্রয়িং রুমে রেখে দরজা দিয়ে রেখে গেছে। একা একা অনেক কান্না করতেছে। আমি মেয়েটাকে কোলে নিয়ে বসে বসে টিভি দেখতেছি। প্রায় ঘন্টাখানেক পরে আসলো অরু। আমাকে রুমে দেখে সে যেন ভূত দেখল। আজকে অফিসে যাওনি? আমি চুপ। বাবুকে রেখে ছাদে গেছিলাম কাপড় রোদে দিতে। তার ভিতরে চলে আসছো? আচ্ছা, এদিকে আসো। মেয়েটাকে ঘুমানোর রুমে রেখে আসি। অরুর কাছে আসলাম। অরু ভয়ে থরথর করে কাঁপছে। কোমর থেকে বেল্ট খুলে মারতে শুরু করলাম অরুকে। মারতে মারতে যখন জ্ঞান হারালো সে, তখন বন্ধ করলাম মারা। আবির সাহেব কান্নার শব্দ শুনে দৌড়ে আসলো। বাসার দরজা খোলা, তাই তিনি সোজা বাসার ভিতরে চলে আসে। রানা সাহেব, কি করলেন? যদি মরে যায়? মরলে লাশ গম করে দেবো আর কি। মেয়ে কোথায়? আমার মনে পড়ল মেয়ের কথা। মেয়েকে কোলে করে নিয়ে আসলাম। আবির সাহেবের কোলে দিয়ে অরুকে আমি কোলে নিয়ে নিয়ে চললাম হাসপাতাল। আমরা যখনই বাসা থেকে বের হচ্ছি তখনই সেই ছেলেটা গেটের সামনে আসছে। আমরা গাড়ি করে নিয়ে গেলাম সিটি হাসপাতালে।
ডাক্তার কারণ জানতে চাইল মারার, আর পুলিশের থেকে অনুমতি নিয়ে চিকিৎসা করবে তারা বলে। আবির সাহেব তার একজন বন্ধু পুলিশ অফিসারকে কল দিল, আর ডাক্তারকে দিল মোবাইল। তারপরই তার চিকিৎসা দিতে চাইল। 5 ঘন্টা পর অরুর জ্ঞান ফিরলে, আমাকে মাফ করে দাও, আর এমন কিছু করব না। কিসের মাফ? ওই ছেলে আমাকে ব্ল্যাকমেল করে। মানে কি? আমার গোসল করার সময় কাপড়বিহীন শরীরের ভিডিও আছে তার কাছে। নগ্ন শরীরের ভিডিও দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে। কি? পুরো নগ্ন হওয়ার ভিডিও আছে, আর এই ভিডিও দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। আমি কি করব বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, আমি সব কিছুই দেখব, টেনশন করার কি আছে। তাহলে তুমি আমায় ক্ষমা করে দিছো? ওই সব বাদ দাও, আমাকে মাফ করো। আমি বিশ্বাস করতে পারি নাই তোমাকে, তাই আঘাত করেছি। অরোয়ার কিছু বলার আগে আবির সাহেব আমাকে টেনে নিয়ে গেল রুমের বাইরে। মেয়েটা আবির সাহেবের কোলে আছে এখন। রানা সাহেব, মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভাবিকে আমার সন্দেহ হয়। এত সহজে ছাড়া যাবে না, তা না হলে আমার মতো ফসকাবে। আমি ওই ছেলের ঠিকানা নিয়েই ওদিক ওদিক করব, সব সত্য বের করব। টেনশন বেড়ে যাচ্ছে। ভাবিকেই ভালো করে জিজ্ঞেস করেন, আর তা না হলে পুলিশের কাছে দেন, সব বের হয়ে যাবে সত্যিটা। মাথা খারাপ হয়ে গেছে নাকি? বউকে পুলিশের কাছে দেব? আর আমার কিছু হলে? আপনি তো আসেনি। বন্ধু বলেই বলতেছি, অরুভাবিকে ভালো মনে হচ্ছে না, আর আপনার ভালোই চাই আমি। সবসময়ই পাশে থাকবো আমি, আপনি টেনশন করবেন না। আচ্ছা, চলি আমরা বাসার দিকে। প্রায় ঘন্টাখানেক পর আমরা বাসায় চলে আসলাম। অরু শুয়ে আছে। আমি নাস্তা সেরে চা বিস্কুট দিলাম অরুকে। নাস্তা করলে তাকে ওষুধ খাইয়ে দিলাম। বিকেল হয়ে গেল প্রায়। অরেও প্রায় সুস্থ। রাতের খাবার খেয়ে বসে আছি। মেয়েটা ঘুমিয়ে আছে। অরু আমার পাশে বসে টিভি দেখছে। ওই ছেলে বাসার ঠিকানা জানো? কেন? সকালে যাব তার বাসায়, আর তাকে জিজ্ঞেস করেই পুলিশের কাছে দেব। এসব করার কি দরকার? আমি বুঝে বলবো তাকে। তার ঠিকানা দাও। অরু ওই ছেলের ঠিকানা দিলে আমি মোবাইলে টাইপ করে রেখে দিছি। সকাল 9টায় যাব অরুকে বলেছি। আমি শুয়ে থাকতে গেলাম। টেনশনে ঘুম হবে না জানি, তাই ঘুমের ওষুধ খেলাম একটা, একদম নর্মাল, যেটা বেশি একটা ঘুম হয় না এমন। সকালে ঘুম থেকে ডেকে দিল অরু। মোবাইলে তাকিয়ে দেখি 7:30 বাজে। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। রেডি হয়ে বাসা থেকে 9টার দিকে বের হলাম। বাসা থেকে বের হয়ে নিচে নেমেই দেখি আবির সাহেব দাঁড়িয়ে আছে। এই যে রানা সাহেব, আজ যে অন্য দিনের আগে বের হয়ে গেলেন যে, কোথাও যাবেন নাকি? না, সময় মতো বের হলাম তো, একটু কাজ আছে তাই যেতে হচ্ছে। আর কোনো সমস্যা হলে আমাকে কল দিন। বাসা দিকে দেখে রাখেন। টেনশন করতে হবে না, আমি আসি। আবির সাহেব থেকে বিদায় নিয়ে চললাম সেই ছেলেটার বাসার দিকে। রাস্তার পাশ থেকে একটা সিগারেট নিয়ে টানতে টানতে রিক্সা করে ওই ছেলের বাসায় গেলাম। ভাড়া দিয়ে মোবাইল হাতে নিয়ে দেখি 9:30 বাজে। আমি বাসায় ভিতরে গেলাম, দেখি দরজা খোলা, আর বাসায় কেউ নেই। টেবিলের উপর একটা ল্যাপটপ আছে। আমি ল্যাপটপ অন করে দেখে জ্ঞান হারানোর মতো অবস্থা। একটা পর্ন সাইট চালাতো এই ছেলে, আর ওই সাইটের নাম হলো বাঙালি নারীর হট ভিডিও। আমি একেবারে প্রথম দিকে গেলাম, যা ভিডিও আপলোড করেছে। আমি একটা ভিডিও অন করে নিজেকে কি বলবো বুঝতে পারতেছি না। সবগুলো দেখেও অরুর কোনটাও পেলাম না। আমি ডিলিট করে দেওয়ার চেষ্টা করলাম, পারি না। সব সেটিং লক করা। বাসা থেকে বের হলাম, মোবাইলে তাকিয়ে দেখি তখন 10টা বেজে গেছে। আমি বাসা থেকে বের হয়ে রিক্সা করে অফিসে পৌঁছে গেলাম। ওই বাসা থেকে 15 মিনিটেই চলে গেলাম অফিসে। অফিসে যেতে যেতে ভাবছি কি করে এইসব হলো। অফিসে গিয়ে কিছুতেই মন বসছে না। অফিস থেকে বের হয়ে চলে আসতেছি বাসায়। হাঁটছি আর ভাবছি, আমার বোনের ভিডিও কি করে আসলো? তাহলে কি ওর আত্মহত্যার পিছনে এই ভিডিও দায়ী? কয়েক মাস আগের কথা। আমি তখন অফিস থেকে ভারতে যেতে হলো 10 দিনের জন্য। অরও একা, আর এই মেয়েকে নিয়ে কি করে থাকবে? তাই গ্রাম থেকে ছোট বোনকে নিয়ে আসলাম। মাকে বলেও সে আসে না শহরে। মাসে মাসে মায়ের জন্য টাকা দিয়ে দিই। ছোট বোনকে রেখে গেলাম। আসার পরের দিনই চলে গেল সে। গ্রামে আর যাওয়ার 2 দিন পরে আত্মহত্যা করে মারা গেছে। আর লিখে গেছে মৃত্যুর জন্য কেউ দায়ী না। তাই আমি আর থানা পুলিশ করলাম না। মা এখনও ছোট ভাইকে নিয়ে থাকে গ্রামে। এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে মেয়েকে নিয়ে খেলা করতেছি। তখনই পুলিশ এসে হাজির আমার বাসার দরজায়। দরজা খুলে দিলাম। রানা সাহেব, আপনাকে মন্টুকে খুনের দায়ে আমাদের সাথে যেতে হবে। মন্টুকে আমি খুন করতে যাব কেন? আপনার বোনের অশ্লীল ভিডিও বের করায়, আর তাকে খুন করেছেন। আমরা সেই ঘরে একটা প্রিন্ট ড্রাইভ পেয়েছি, সেটা আপনার বোনের ছবি আছে। আমি মোবাইল নিয়ে আবির সাহেবকে কল দিলাম, আর বলে দেই পুলিশ আমাকে ধরে নিয়ে যাচ্ছে। পুলিশ আমাকে নিয়ে থানায় চলল। অরুর ভিতর কোনো আগ্রহ দেখলাম না। মনে হচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে সে খুশি অনেক।
আমাকে থানায় নিয়ে জেলে রাখা হলো। কিছুক্ষণ পরে আবির এসে হাজির। রানা সাহেব, কি হয়েছে আপনার? জানি না। সেই ব্ল্যাকমেইলারের খুনের জন্য নিয়ে আসে। কতবার বললাম অরুকে এত সোজা ভাববেন না। আর সকালে যখন যাচ্ছে আমাকে নিয়ে গেলেও পারতেন। ভুলটা সেখানেই করেছি। সকালে আপনাকে না নিয়ে গিয়ে এখন বের হওয়ার ব্যবস্থা করেন। অনেক বড় রহস্য লুকিয়ে আছে। মানে? আসলে কয়েক মাস আগে যে বোন আসলো, মনে আছে না? সেই বোনও আত্মহত্যা করেছে। কারণ জেনে গেছি তার কাছে ভিডিও আছে বোনের। কি? আর এই জন্য মেরে দিলেন তাকে? না, আমি যখন বাসায় গেছি গিয়ে ল্যাপটপে দেখছি, তবে কাউকে দেখি নাই। যখন পুলিশ গেছে সেখানে ল্যাপটপ নাই। কোনো না কোনো রহস্য আছে। চিন্তা করার দরকার নাই। শহরের সবচেয়ে বড় উকিল আমার বন্ধু। তাকে দিয়েই বিয়ে করে নিবই। আমি আবির থাকতে কি আটকে রাখি দেখবেও। আবির সাহেবের মতো বন্ধু পেয়ে আমি ভাগ্যবান। আবির সাহেব চলে গেল থানা থেকে। পরের দিনে আমাকে আদালতে নেওয়া হলো। অরু চলে আসছে, আবির সাহেবও। বিচারের কাজ শুরু হলো। এই রানা একজন খুনি যে নিজের বোনকে যারা আত্মহত্যা করতে বাধ্য করেছে তাকে মেরে দিছে। রানা কোনো কিছু না ভেবেই বউকে যেভাবে মারছে তাকে এই খুনের বিচার হওয়া দরকার। রানা যে খুন করেছে তা প্রমাণ করেন। তার উপরই মেনে নেব সে খুনি। আচ্ছা, সকাল 8:30 সে বাসা থেকে বের হয়েছে। 9টায় সেই ঘরে পৌঁছে আর খুন করে ল্যাপটপ নিয়ে বের হয়ে অফিসে যায় 9:45-এ। আমি অফিসে যখন গিয়েছি তখন 10:15 বাজে, 30 মিনিট আগে নয়। আর খুন হয় 9:30 ভিতর। সব কিছু এটাই প্রমাণ করে রানাই খুনি। অফিসে পৌঁছানোর সিসিটিভির ফুটেজ দেখেই বোঝা যাবে কার কথা সত্য। সব মানলাম। অফিসে যেতে দেরিতেই যেতে পারে। বাসা থেকে দেরিতে বের হয়েছে। তাহলে এটার প্রমাণ করে দেয় আবির সাহেবকে এনে। আবির সাহেব আসেন। আবির সাহেব আসলো কাঠগড়ায়। সেদিন রানা সাহেব তো 8:30টার দিকে বের হয়ে গেছে, তাই না? জি। এটাও হতে পারে সে অন্য জায়গায় গেছে, তাকে মারতে নয়। যা বলি তা বলেন। তার আগের দিন অরুকে অনেক মারছে কিনা ওই ছেলেকে নিয়ে, যা আপনিও দেখে পার্কে দুজন একসাথে। রানার এইসব কথা তার স্ত্রী বলেছে আমাকে। আবির আর কিছু বলল না। তাকে যেতে দিয়ে ডেকে আনলো অরুকে। আমার উকিল। অরু আসলো। অরু, আপনার কি পরকীয়া ছিল মন্টুর সাথে? না, কিন্তু ও আমার ভাই ছিল। রানা অযথা সন্দেহ করে। তার বোনের ব্যাপারে কিছুই জানে না। তার মানে আপনি বলতে চান রানাই খুন করেছে? জি। যে সন্দেহ করে আমাকে এমন করে মারতে পারে সে বোনের জন্য খুন করতে পারে। আমার উকিল নানা প্রশ্ন করেই যাচ্ছে। আমি ভাবছি, আমি বাসা থেকে বের হলাম 9টায়। মোবাইলে টাইম ঠিক ছিল। সবাই বলে বের হয়েছি 8:30টায়। তাহলে আমার মোবাইলের সময়টা পাল্টে দিছে কেউ। এটা অরু করতে পারে না। তাকে আমি অনেক বিশ্বাস করি। নানান কথা বলে অরুকে চলে যেতে বলল। আমার উকিল মামলার জন্য আরও 2 দিন সময় চেয়ে নিল বিচারকের কাছে। আমাকে আটকে রাখা হলো জেলে। পরের দিন জেলে আসলো অরু, হাতে কিছু কাগজ নিয়ে। আবির তখন আমার সাথে দেখা করতে সেখানে উপস্থিত ছিল। এই কাগজগুলোতে স্বাক্ষর করে দাও। কিসের কাগজ? বলে আমি কাগজগুলো হাতে নিলাম। দেখি ডিভোর্সের কাগজ সব। মানে কি অরু? মানে তুমি তো আর বের হতে পারবে না, ফাঁসি হবেই। আর একটা কথা, আমার কোনো ভিডিও ছিল না, মিথ্যা বলেছিলাম। আমার নগ্ন ছবি কোথায় পাবে? রানা, আমি আগে বলেছি এই মেয়ে ভালো না। তুই বাঁচলে বাঁচা তোর বন্ধুকে। আর এই নে, মেয়েটাকে রেখেই রাখ। আমি সব কিছুর প্রতিশোধ নেব। আগে তো পারলি বের হ, তারপর দেখিস। জেলের ভিতর কিছু নগ্ন ছবি আর ভিডিও দিয়ে যাব আমার। তা দেখেই সারা জীবন কাটাইস। আবির বলে, আমি আছি তোকে বের করবই বন্ধু। আর এই খারাপ মহিলাকে দেখে নেব। আগে বের করি তোকে জেল থেকে। কিছু করতে হবে না। ও আমার বউ, তার মাথা খারাপ আছে। আরে যা যা, তোরা কি করবি ভালো করেই জানি। একজনের বউ চলে যায়, আরেকজন জেলেই মরবে। আচ্ছা ঠিক আছে, আমরা কি দেখাবো তোমায় অরো? এই ডিভোর্স কাগজে স্বাক্ষর করে দে। আমি তোমাকে ডিভোর্স দিব না। আবির আমার কানে কানে বলে, দোস্ত দিয়ে দে ডিভোর্স। এই মহিলাকে রেখে লাভ কি? আমিও আবিরের কথা শুনে ডিভোর্স কাগজে স্বাক্ষর করে দিলাম। ডিভোর্স কাগজে স্বাক্ষর করে সেখানে তারিখটা দিলাম 10 তারিখ। আজ হলো 3 তারিখ। যখন এই কাগজ দিয়ে কিছু করতে যাবে তা 10 তারিখের পর পারবে। এর আগে কোনো কাজে আসবে না। এদিকে আমিও বের হয়ে যাব জেল থেকে। অরো কাগজ নিয়ে মেয়েটাকে আবিরের কোলে দিয়ে চলে গেল। আবির এখনো আমার সামনেই দাঁড়ানো। আমি কি করে বের হব সেটার জন্য ভাবতে হবে না। কালকে আদালত থেকে বের হয়ে নেওয়ার সব ব্যবস্থা করে দেব। কি করে? আসলে কাল তোকে পাগল প্রমাণ করে বের করে দেব। মানে কি? কি করে? আসলে এই শহরের সবচেয়ে বড় মানসিক ডাক্তার সে আমার বন্ধু।
আর ল্যাপটপ নিয়ে যাওয়ার সময় কেউ দেখে নাই। পেনড্রাইভে আঙ্গুলের ছাপ নাই। সময়ের প্রতি কোনো কিছুই মনে নাই। আদালতে প্রমাণ হলো একটা, পাগলের সময় ঠিক নাই। এসব প্রমাণ দিয়ে বের করে দিব। মানে ডক্টর আরিয়ান আপনার বন্ধু? এই শহরের সবচেয়ে বড় ডাক্তার। আমাদের মামলা যে রলে সে উকিল, ডাক্তার, পুলিশ, আমি সবাই একই কলেজে পড়াশোনা করি। আমাদের বাবার অনেক বড় ব্যবসা ছিল। আমার সবার বাবা একসাথেই শহরে ব্যবসা করত। আর তারা বন্ধু ছিল। সে সুবাদে আমরাও বন্ধু ছিলাম। যখন বাবা ব্যবসা লস খেয়ে যায়, তারপর সবার দূরত্ব সৃষ্টি হয়। আর আমরা কলেজ থেকে বের হয়ে এক একজন এক এক ভার্সিটিতে পড়তে শুরু করি। সবার যোগাযোগ হয়। ডক্টর আরিয়ান যদি মিথ্যা রিপোর্ট দিয়ে দেয় তাহলে বিচারক এমনই ছেড়ে দিবে। শহরের সব মামলার রিপোর্টও তৈরি করে। তুই শুধু পাগলামি করবি, আদালতে আর আবুল তাবুল বলবি। দোস্ত, কি বলবো বুঝতে পারতেছি না। আমার মেয়েটাকে দেখে রাখিস। আচ্ছা, এখন থেকে আপনি তুমি বাদ দিয়ে তুই করে বলিস। আবির মেয়েটাকে নিয়ে চলে গেল জেল থেকে। পরের দিন আমাকে নেওয়া হলো আদালতে। বিচারক বিচারের কাজ শুরু করলো। আজকে রায় শুনিয়ে দেন। এই রানাই খুন করে দিয়েছে। জনাব, তার আগে আমি কিছু দেখাতে চাই। তাহলে কি খুনের ভিডিও দেখাবেন এবার? যে পেনড্রাইভ পাওয়া গেছে ওইটাই আঙ্গুলের ছাপ নাই। এই দেখেন রিপোর্ট। আর রানার সময় নিয়ে কোনো কিছুই মনে থাকে না। সে কি করে খুন করবে? মানে এই দেন সকল রিপোর্ট। আসলে রানা একজন মানসিক রোগী, তাই সেদিন বউকে মারছে। আসলে এসব খুনের সাথেই জড়িত না। সব ভুয়া, মিথ্যা রিপোর্ট। জনাব রায় শোনান। বিচারক ভালো করে সব কাগজ দেখছে। এই রিপোর্ট মিথ্যা হতে পারে না। ডক্টর আরিয়ানের মতো ডাক্তারের রিপোর্ট ভুল নয়। আসলে রানা মানসিক রোগী। কেউ রানাকে ফাঁসাতেই এইসব করছে। কে করবে? যতদিন কাউকে না পাওয়া যায় রানাই খুনি। কে করলো না করলো এসব নিয়ে মাথা ব্যথা নেই আমাদের। রানা নির্দোষ, তাই তাকে এসব থানা পুলিশ বাদ দিয়ে মুক্ত করে দেওয়া হোক। আমি ভালো করে আদালতের সবাইকে দেখলাম। আর আবির সাহেব নাই আদালতে। রানা এই খুনের সাথে জড়িত না। এমন কোনো প্রমাণ নাই সে খুন করছে। সন্দেহ করে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। এই খুন একটা রহস্য। তাই রানাকে মুক্তি দেওয়া হলো। সে যেন ভালো ডাক্তার দেখায় সেটা তার পরিবারের দায়িত্ব। মন্টুর খুনের তদন্ত করবে পুলিশ। যদি তা না বের করতে পারে তাহলে এটা সপ্তাহ পর এই খুনের মামলা বন্ধ হয়ে যাবে। আমাকে ছেড়ে দেওয়া হলো। আমার উকিল অনেক খুশি। সবাই চলল সবার মতো। আবির কোথায় আছে নাই যে আদালতে। গতকাল এসব রিপোর্ট আমাকে দিয়ে চলে গেছে মেয়েকে নিয়ে। তারপর মোবাইলও বন্ধ, আর দেখাও নাই। ও আচ্ছা, আপনার বিল আমি আপনার অ্যাকাউন্টে দিয়ে দেব। আপনার কোনো বিল দিতে হবে না। আবিরের বন্ধু মানেই আমার বন্ধু। তাই বন্ধু থেকে টাকা নেওয়ার প্রশ্নই নাই। তাই কিছুদিনের জন্য বউ নিয়ে দেশের বাইরে থেকে ঘুরে আসেন। তার থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আদালত থেকে বের হচ্ছি আর ভাবতেছি, একজন উকিল সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য প্রমাণ করে দিয়ে মানুষকে বাঁচাতে পারে। যখন সত্য বললাম কিছু হয় না, মিথ্যা বলে বের করে দিল। সোজা বাসায় আসলাম। বাসার ভিতর নাই কেউ। আবির সাহেবের বাসায় গিয়েও দেখি দরজা তালা মারা। মেয়েটা কোথায় জানি? আবির সাহেব কোথায় আবার? মেয়েটাকে কি করলো তারা কে জানে। অনেকবার আবির সাহেবকে কল দিয়েও ফেলাম না। কি করব বুঝতেছি না। অরুর বাপের বাড়িতে গিয়ে খোঁজ নিলাম, সেখানেও নাই অরু। ওই বেদব যেখানে খুশি যাক, মেয়েটা তো আমার। তাকে ছাড়া থাকবো কি করে? দুদিন আবির সাহেব ও মেয়ে, অরু সবাইকে খুঁজেও পেলাম না। মন্টুর সম্পর্কে খোঁজ নিতে শুরু করলাম। সে যে এলাকায় থাকে আশেপাশে মানুষকে জানতে চাইলাম। তার কাছের একজন বলে মন্টুর রিপা নামে একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। ওই রিপার বাসার খোঁজ নিলাম। সেখানে গিয়ে দরজায় কড়া নাড়তে মাঝবয়সী একজন মহিলা দরজা খোলে। আমি কি রিপার সাথে কথা বলতে পারি? কান্না করে মহিলা বলে, আমার মেয়ে তো কবে দুনিয়া থেকে চলে গেছে। তার খোঁজ নিয়ে কী করবেন? সে মারা গেল কি করে? আত্মহত্যা করে। কেন মারা গেছে? আমার মেয়ের সাথে মন্টু শারীরিক সম্পর্ক করে ভালোবাসার নাম করে, আর সেই ভিডিও করে ইন্টারনেটে দিয়ে দিছে। লোক লজ্জার ভয়ে মরেই গেছে। আর আমি থানা পুলিশ করলে অরু নামের একজন মহিলা টাকা দিয়ে সব ধামাচাপা দিয়ে দেয়। কি করব সাহেব, গরিব মানুষ আমি। আমার কেউ নাই এই দুনিয়ায়। তাদের বিচার আল্লাহ করবে। আমার আর বোঝার বাকি রইল না। আমি যত ভিডিও দেখছি তার ভিতর তাহলে রিপা নামের মেয়েটারও ভিডিও আছে। আচ্ছা, এখন আপনি কি করে চলেন? মানুষের বাসায় কাজ করি, কোনো রকম চলি। পকেট থেকে বের করে 10,000 টাকা দিলাম মহিলাকে। এই নেন কিছু টাকা। সেলে দিছে মনে করে রেখে দেন। আপনি কে? আপনার জীবন এমন করছে যারা, তারা আমার জীবনটাও নরক বানিয়ে দিয়েছে। তা আপনার নাম কি? রানা। আল্লাহ আপনাকে সুখে রাখুক, এইটাই কামনা করি।
মহিলার চোখের পানি দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। সেখান থেকে আসার সময় সোজা চলে গেলাম ব্যাংকে। অ্যাকাউন্টে রাখা 10 লাখের মতো সব টাকা তুলে নিয়ে আসলাম। আসার সময় টাকা নেওয়ার সব কাগজ নিয়ে আসলাম প্রমাণস্বরূপ। আরও 2 দিন থেকে তাদের না পেয়ে সত্যের খোঁজে চললাম গ্রামে। গ্রামে মা আমাকে দেখে মহা খুশি। অরু, মেয়ে কই, এইসব জিজ্ঞেস করে বেশি। আমি পুরো ঘর খুঁজতে শুরু করলাম। ছোট বোনের অনেক শখ ছিল ডায়েরি লেখা। সেই ডায়েরিটা খুঁজে বের করতে শুরু করলাম। পুরাতন বই আর খাতার সাথে ডায়েরিটা পেয়ে গেলাম। আমি ডায়েরি খুলে মারা যাওয়ার একদিন আগের লেখা বের করলাম। তাতে লেখা, দাদা, জানি না তুমি আমার লেখা ডায়েরি পাও কিনা। আমার এই দুনিয়া ছেড়ে চলে যেতে কোনো ইচ্ছেই ছিল না। তুমি আমাকে রেখে যাওয়ার কয়েকদিন পরই একদিন দুপুরে আমি গোসল করতেছিলাম। বাসায় ভাবি আর আমি। তাই ভাবলাম, ভাবি মানুষ লজ্জার কি আছে। গোসলখানার দরজাটা লক না করে কোনোরকম লাগিয়ে গোসল করেছি। সেদিন রাতে দেখলাম ভাবি মোবাইলে আমাকে দুপুরে অর্ধনগ্ন শরীরের ভিডিও দেখালো আমারই। দুষ্টুমি করে ভাবছি। পরের দিন আমি ছাদে গেলেই কিছুক্ষণ পরে দেখি বাসায় এসে একটা ছেলের সাথে ভাবি খারাপ কাজ করতেছে। আমি আসলে ভাবিকে ছেড়ে আমাকে ধরে আর ভাবির সামনে ধর্ষণ করে। ভাবি দাঁড়িয়ে সেই ভিডিও করে। তোমাকে বলে ইন্টারনেটে সব দিয়ে দেবে বলছে, লজ্জায় বলতে পারি নাই। তুমি আসার পর আমি গ্রামে আসলে দেখি আমার ভিডিও দিয়ে দেয়, আর এই জন্য লজ্জায় ছেড়ে চলে গেলাম দুনিয়া। আর ভাবি নাকি কোটিপতি হবে এমন ভিডিও বানিয়ে। এইসব কিছু কতদিন করে জানি না, তবে আমাকে মাফ করে দিও। আমি খারাপ না। তুমি তোমার বউকে বিশ্বাস করে ঠকলে। লেখাটা পড়ে টপ টপ করে পানি ঝরছে আমার চোখ দিয়ে। আমি কি করব? এদিকে আবিরও, মেয়ে অরু সব উধাও। আজকে হলো 9 তারিখ, মানে ডিভোর্সের কাগজে প্রমাণ দেখিয়ে অন্যজনকে বিয়ে করে ফেলবে অরু। আবিরও মেয়েটা কোথায় সেটা বের করতে হবে। এসব ভিডিও খুনের পেছনে গিয়ে আসল খুনি তা বের করতেই হবে। অরু কী করে এসবের পেছনে থাকে, আর কার হাত আছে, এসব ভাবনা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কালই চলে যাব শহরে, আমার মেয়েকে বের করবই। আর আবিরকেও, সে আবার যদি অরুর সাথে মিলে এইসব করে। কিছুই বিশ্বাস করতে পারতেছি না। পরের দিন সকালে মায়ের হাতে 5 লাখ টাকা দিয়ে চললাম শহরের দিকে। সারাক্ষণ আবিরের মোবাইলে চেষ্টা করেও তাকে পাই না। শহরে গিয়ে আগে আমার টাকা নেওয়ার কথা বলে অরুর নামে একটা মামলা করব। যেখানেই থাকুক পুলিশ বের করবেই। শহরে যাওয়ার সময় একটা কল আসলো রিসিভ করতেই। আপনি কি রানা সাহেব? জি বলেন। আপনার মেয়ে আমাদের কাছে থানায় আছে, নিয়ে যান। ঠিকানা? চলে আসবেন। কল কেটে দিল। আমিও ঠিকানা নোট করে রেখে দিলাম। মেয়েটাকে রাস্তায় ফেলে চলে গেল না তো? মেয়ের কথা বলল, আবির কোথায় বলল না যে। শহরে যেতে যেতে একটা মেসেজও আসলো, তাতে লেখা, মেয়েটাকে এবারের মতো ছেড়ে দিলাম। আমাদের পিছনে লাগলে সবগুলোকে মেরে ফেলবো। মন্টুর খুনের আসামি বানানোর পর বের হতে পারলি বলে ভেবে নিয়েন না আমাদের থেকে বেঁচে যাবেন। আমি কোথায় কি করি সব খবর আছে তাদের কাছে। আমি শহরে ফিরে সেই থানায় গিয়ে দেখি মেয়েটা তাদের কাছে। আমাকে দেখেই মেয়েটা কান্না শুরু করলো। আমি তাকে কোলে নিয়ে আদর করতেছি। মেয়েটা মনে হয় অনেক ভয়ের ভিতরে ছিল। আমার মেয়েকে কে দিয়ে গেল? আর আবির কোথায়? জানি না আমরা কিছুই। ঘন্টা 2 আগে থানার সামনে মেয়েটার গলায় একটা ভিজিটিং কার্ড ছোট দিয়ে ঝুলে রেখে গেছে। আর ভিজিটিং কার্ডের এক পৃষ্ঠে আপনার অফিস নাম্বারও দেওয়া, অপর পৃষ্ঠে কলম দিয়ে লেখা আপনার সাথে যোগাযোগ করতে। আপনারা কাউকে দেখেননি? কে আসলো কি করলো? না। তবে গেটের দারোয়ান বলল মোটর সাইকেল দিয়ে আসছে 2 জন, একজন মহিলা হবে। আপনার কাউকে সন্দেহ হলে মামলা করতে পারেন। এত সুন্দর বাবুটাকে কেউ কষ্ট দেয়? আমার কোনো সন্তান নেই, আমি বুঝি কত কষ্ট। আমার মেয়েকেও টাকা দিয়ে চলে গেছে 10 লাখ, অপহরণ করছে মেয়েকে। মনে মনে ভাবছি এটাই সুযোগ অরুকে হাতের নাগালে পাবার। আর আবির কোথায় সব বের করতে পারবো। আজ 10 তারিখ, ডিভোর্সের কাগজ দিয়ে কিছু করতে পারবে। অপহরণ করছে কে আর কেন সব বলেন। আসলে আমার স্ত্রী অরু, সে আমার থেকে জোর করে ডিভোর্স কাগজে সকালে স্বাক্ষর নিয়েছে। আর তার সাথে একজন পুরুষও ছিল। সে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে স্বাক্ষর নেওয়ার ঘরে থাকা 10 লাখ টাকাও নিয়ে যায়। আমি যদি পুলিশকে কল দিই তাই মেয়েকে নিয়ে গেছে, আর দুপুরে দিয়ে গেল এই থানায়। মানে কি একজন মা এমন করতে পারে? যা বলছি সব সত্য। ওই মহিলা পরকীয়ার জড়িত। আচ্ছা, আপনি একটা ছবি আর নাম, স্থায়ী ঠিকানা দেন তার, বাকিটা আমি দেখে নেব। আপনি চিন্তা করবেন না, তার শাস্তির ব্যবস্থা আমি করতেছি। আমি ওর পুরো ঠিকানা সব দিয়ে মেয়েটাকে কোলে নিয়ে বের হয়ে আসলাম থানা থেকে। মনে বলতেছি মিথ্যা দিয়ে সব হয়, যেমনটা উকিল করে দেয়। অরুকে শাস্তি দিতে আর খুনিকে বের করতে মিথ্যা বললাম। জানি অরু এইসব এমনই করেনি, তাকে আমি অনেক বিশ্বাস করি। বাসার আসার সময় কিছু দুধের প্যাকেট নিয়ে আসলাম। মেয়েটাকে খাওয়ানো হবে যে, হোটেল থেকে বিরিয়ানি নিয়ে আসলাম।
বাপ বেটিকে একটু রেস্ট নেব। বাসায় ফিরেই খাবার খেয়ে নিলাম। মেয়েটাকে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। মেয়েটা ঘুমাচ্ছে। আমি দেখলাম অরুর কিছুই রেখে জানি বাসায়। পুরো বাসা উল্টে পাল্টে করে গেছে। আমি ভাবছি কি করা যায়। বিয়ে করব না আর যাই হোক, এই মেয়েদের ওপর থেকে বিশ্বাস উঠে যাবে। যদি অরু আমার পুরো বিশ্বাস ভেঙে দেয়, তার সাথে একবার দেখা হলেই হয়। আমি রুমটা পরিপাটি করতে ব্যস্ত হলাম। তখনই মোবাইল বেজে উঠল। মনে হয় অরুকে পাওয়া গেছে। আমি মোবাইল হাতে নিয়ে অবাক হয়ে গেলাম। আসলে আবিরের মোবাইল দিয়ে কল দেওয়া হলো। আগ্রহ নিয়ে রিসিভ করলাম। আপনি কি রানা সাহেব? আপনি কে? আবির কোথায়? আমি ডক্টর রিফাত। আপনি যতটা তাড়াতাড়ি পারেন সিটি হাসপাতালে আসেন। এখানে এলেই সব জানবেন। কলটা কেটে দিল। মেয়েটা ঘুমাচ্ছে, কি করব? না, মেয়েকে নিয়ে যায়। একা রেখে গেলে কি হয় আবার? নয়সয় ভেবে মেয়েকে কোলে নিয়ে ছুটলাম হাসপাতালে। প্রায় আধা ঘন্টা পরেই চলে আসলাম। যে কল দিয়েছে তার নাম ছিল ডক্টর রিফাত। আমি সেই ডাক্তারের খোঁজ নিলে একজন নার্স আমাকে তার কেবিনে নিয়ে আসলো। আপনি রানা সাহেব? জি। আপনার বন্ধু আবিরই বলল তার মোবাইলে রাখা রানার নাম্বারে কল দিতে। আবির কোথায়? আমার সাথে আসেন। আমাকে নিয়ে একটা রুমে গেল ডক্টর। আমি সেখানে গিয়ে অবাক। আবির হাসপাতালের বেডে শুয়ে আছে। আমাকে দেখে উঠে জড়িয়ে ধরল। বন্ধু, মেয়েটাকে নিয়ে গেল আর আটকাতে পারি নাই। তুই কি করে আনলি? ওইসব পরে বলতেছি, আগে বল হাসপাতালে কেন তুই? আমাকে আবির দেখালো পেটের একপাশে ব্যান্ডেজ করা। আমি ভাবছি কি হলো তার। আমি সেদিন ডাক্তারি থেকে মিথ্যা রিপোর্ট বানিয়ে উকিলের বাসায় যাই। রিপোর্টগুলো সব বুঝিয়ে দিয়ে মেয়েকে কোলে নিয়ে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি। একটা গাড়ি দিয়ে দুজন লোক আসলো, একজন মহিলা আর একজন পুরুষ। যতটা মনে হলো অরই হবে। আমাকে ছুরি দিয়ে আঘাত করলো আর মেয়েটাকে নিয়ে চলে গেছে। যখন জ্ঞান ফেলো বুঝলাম কেউ একজন আমাকে এখানে তুলে রেখে গেছে। মোবাইল নষ্ট হয়ে গেছে। আজ ৫-৬ দিন পর একটু সুস্থ হলাম। সিমটা ডাক্তারের মোবাইলে লাগিয়ে কল দিয়ে বলতে বললাম। এই ৫-৬ দিন কেমন গেছে নিজেও জানে না। তার মানে চাইছে ওরা তোকে শেষ করে দেবে, যাতে মামলা না জিততে পারি। আর মেয়েকে এই জন্য নিয়ে গেছে কেউ না বলে। যখন শুনলো আমি জেল থেকে বের হয়ে গেছি তখনই ফেরত দিল। এমনই কিছু হবে। বারবার বলেছিলাম মেয়েদের বিশ্বাস করতে নেই। আমরা সব ফল ভোগ করলাম। তার আমাদের জ্বালিয়ে গায়ে বাতাস লাগিয়ে ঘুরছে। একটা দিক পরিষ্কার, খুনের পেছনে অরু ছাড়াও অন্য কারো হাত আছে। আচ্ছা, তোকে আঘাত করার সময় সেই ছেলের মুখ দেখলি? না, দুজনে মুখ ঢেকে রাখছে। আচ্ছা, এইসব কথা বাদ দে। এখন যেহেতু সুস্থ বাসায় চলে দুজন, ডক্টর আবিরকে বাসায় নিয়ে যেতে বলল। সব বিল দিয়ে দুজন বাসায় ফিরে আসলাম। ভেবেই যাচ্ছি কার সাথে মিলে অরু এইসব করছে, কেন করছে, আর কেন বা এমন হয়ে গেল সে। সব রহস্যের একটাই পথ খোলা, অরুকে পাওয়া। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে গেলাম। আবিরও আমার বাসায় ঘুমিয়ে গেল। তার তো আর কেউ নাই। তার বউ চলে গেল অন্যজনের সাথে। তখন বউ নাকি ৩ মাসের অন্তঃসত্ত্বা। বউকে পাগলের মতো খুঁজেও পায়নি। যত কিছু হয়েছে মাফ করে দিয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে বউকে রাখতে চেয়ে পারিনি। যখন শুনল অ্যাবর্শন করে ফেলেছে, আর ফিরে আসার জন্য বলেনি। পরকীয়ার ফলে একটা জীবনই শেষ। তাই তো আজ আমার দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো ভোলার চেষ্টা করছে, যাতে তার মতো না হই। সকালে ঘুম ভাঙলো মোবাইলের কলে। কলটা রিসিভ করতে, রানা সাহেব, অরুকে পাওয়া গেছে। কি? কোথায়? ভোর ৪টার ফ্লাইটে ব্যাংকক যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে আটক করেছে কাস্টমস পুলিশ। আমি গতকালই তার ছবি দিয়ে পুলিশের ওয়েবসাইটে দিয়ে দিছি। আর পুলিশ সবার সাহায্য চাইলাম যেন তাড়াতাড়ি খুঁজে দেয়। পেয়ে গেলাম। আপনি ফ্রেশ হয়ে ঘন্টা ২-৩ পরে আসেন। এই থানায় আনার ব্যবস্থা করছি। আচ্ছা, ঠিক আছে। বিছানা ছেড়ে উঠে বসে আছি। ভাবছি পাসপোর্ট বানাতে হলে মিনিমাম ১ মাস লাগবে। ভিসার আবেদন সবকিছু কবে করলো? আগে থেকে আমার থেকে লুকিয়ে সব প্ল্যানিং করে রাখছে। একটা সিগারেট জ্বালিয়ে টানতে থাকলাম। আমি ভাবছি কাকে এত ভালোবাসলাম, কার জন্য জীবনটাই শেষ করে দিলাম। এমন কিছু নারীর জন্য কত পুরুষের জীবন শেষ হয়ে যায়। আবির ততক্ষণে উঠে ফ্রেশ হয়ে গেল। সে পুরোপুরি সুস্থ না হলেও বাহির থেকে বোঝার উপায় নেই সে অসুস্থ এমন। মেয়েকে ঘুম থেকে তুলে দুধ গরম করে খাইয়ে দিলাম। বেলকনিতে বসলাম ২ বন্ধু। সব বললাম পুলিশ যা বলেছে আবিরকে। আসলে দোস্ত, আমরা নারী পেয়েছি ঠিকই, তবে ভালো নারী পাইনি। ভালোবেসে বিয়ে করেছি, তারপর এমন। আর কি করব, কপালই খারাপ। এবার তাকে বোঝানো উচিত আমরা কি করতে পারি। মানে, সব খুনের শাস্তি দেওয়ার সময় হলো এখন। ওইসব দেখা যাবে পরে। দুজনেই বসে বসে আড্ডা দিতে দিতে সকাল ১০টা বেজে গেছে। আস্তে আস্তে রেডি হয়ে বের হলাম থানায় যাব বলে। মেয়েটাকেও নিয়ে গেলাম থানায় যেতে। বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজাই থানায়। আমরা পুলিশ অফিসারের কেবিনে বসে আছি। তাকে আনা হয়েছে।
হুম, জেলে আটকে রাখছি। কালই আদালতে নেওয়া হবে। তার থেকে ল্যাপটপ পাওয়া গেছে। পাসপোর্ট আর প্রয়োজনীয় কিছু জিনিস ছাড়া কিছুই ছিল না সাথে। আমরা কথা বলি একটু তার সাথে। হাবিলদার, রানা সাহেবকে নিয়ে যান অরুর কাছে। আবিরও আসলো আমার সাথে। হাবিলদার আমাদের নিয়ে গেল অরুর সামনে। আমাদের দেখে হাসতেছে অরু। আসেন আপনারা, আমি অপেক্ষা করে আছি। মন্টুকে খুন কেন করলে? আর আমাকে কেন ফাঁসালে? আরে বাহ, আমাদের কাজে বাধা দিবে। আমরা কিছু করলেই দোষ। কি করে ফাঁসালে? আমি জানতাম রানা এমন কিছু করবে, তাই তার মোবাইলের সময় এগিয়ে দিয়েছি। আর মন্টুর কাছ থেকে সে যখন দেখা করে ফিরবে, জায়গায় জায়গায় সিসিটিভির ফুটেজ রানাকে দেখা যাবে। রানা দেখা করার পরে খুন করে দিলাম, যাতে ওই সময়ের ভিতর আসা যাওয়া মিল রেখে খুন করলাম, যাতে রানার কাটানোর সময় মতো খুন হয়। রানা যখন তার সময়ের কথা ভেবে, কেউ বিশ্বাস করবে না, কারণ প্রমাণ আছে। আর মন্টুর ওটা ল্যাপটপ না, ওটা আমার। আর পণ্য সাইটের যে ব্যবসা, ওটা আমার। টিম আছে, সবাই মিলে চালায়। ভুল করে মন্টুকে দেখে ফেলায়, তাকে মেরে রানাকে জেলে দিছি। আর আবির যেন বের করতে না পারে রানাকে, তাই তাকেও ছুরিতে আঘাত করছি। আমার ব্যবসায় এখন অনেক মানুষ আছে। কেন এইসব করলে? আমাদের ভালোবাসার সংসার শেষ করলে অরো, কেন এইসব করতে হলো? আমার টাকা চাই, দেশ বিদেশ ঘুরতে চাই। আর এই ফকিরিরে বিয়ে করে জীবনটাই শেষ। আমার পার্টনার আছে, মন্টুর সাথে না দেখলে সব কিছু ঠিক থাকতো। আমি চুপি চুপি চলে যেতাম বিদেশ। সবকিছুর মূল তোরা দুটা। আমরা তোকে ছাড়ব না। সব হত্যার বিচার হবে। আদালতে এটাই বিচার হবে। 10 লাখ টাকার যে মিথ্যা অভিযোগ করলি তার। আর মা মেয়েকে অপহরণ করতে পারে না। তাই আমিও বলবো, রানা যে মানসিক রোগী, তার থেকে বাঁচতে টাকা নিয়েও মেয়ে নিয়ে গেছি। আর সেই ল্যাপটপ থাকলে আমাকে খুনের আসামি বানাতে কোনো প্রমাণ নাই। এই মেয়ের বিচার হবেই। সময়ের অপেক্ষা। আরে যা যা, 10 লাখ টাকা দিয়ে দেব। আমি এখন কোটিপতি। 10 লাখে কি হবে আর? ছেড়ে দিবে আদালত। আমরা পুলিশকে সব বললাম। পুলিশও একই কথা বলে, প্রমাণ ছাড়া কিছু হবে না। আর খুনের মামলাগুলো পুনরায় খুলতে, যারা খুন হলো বা আত্মহত্যা করলো তাদের পরিবারকে দিয়ে মামলা করতে হবে আবার। তাছাড়া এখন আর কোনো উপায় নেই। অরও তার পার্টনারকে ধরতে পুলিশের থেকে বিদায় নিয়ে বের হতে যাচ্ছি, তখনই দেখি একজন কোট পরার লোক আসতেছে। এই হয়তো অরুর অবৈধ পথের পার্টনার। আমি তো তাকে চিনি। সে অরুর ছোট বোন জামাই। মানে অরু ছোট বোনের জামাইয়ের সাথেও পরকীয়া করে? ছি, কি জানি, হতেও পারে। আচ্ছা দেখি কি করে ভেতরে এসে। সেই লোকটা আমাদের সামনে এসে দাঁড়ালো। তার নাম রাজু। কি দুলাভাই, কেমন আছেন? কাকে বললে? আপনাকেই বলছি রানা সাহেব। কতবার আপনার বাসায় গেলাম, আপনার সাথে দেখাই হয় নাই। তবে অরু অপুর সাথে ভালো করে দেখা হলো, বিছানার ওপর। ওইসবের ফল পাবে, এখন টেনশন করার দরকার নাই। 10 লাখ টাকার যে মামলা করছেন, এই নেন টাকা। আর মামলা তুলে দেন, আমরা উড়ে চলে যাই বিদেশ। তা না হলে আপনাদেরই উড়ে ওপরে পাঠিয়ে দেব। আবির টাকার ব্যাগটা হাতে নিল। মেয়েকেও টাকা দিয়ে থানা থেকে বের হয়ে গেল আবির। আমি রাজুকে নিয়ে ভেতরে গেলাম অফিসারের কাছে। আমার সাথে রাজুকে দেখে পুলিশ, কাকে নিয়ে আসলে রানা সাহেব? ও হচ্ছে সব খুনের আসামি। ল্যাপটপের কাছেই আছে, প্রমাণ ছাড়া কিছু হয় না। আমি ওর সাথে দেখা করতে আসি। ঠিকই বলছে সে। সোজা থানা থেকে বের হয়ে আবিরের কাছে আসলাম। থানা থেকে একটু দূরে রাস্তার পাশের চায়ের দোকানে বসলাম। চা খাচ্ছি মেয়েকে কোলে নিয়ে। রানা, এই টাকা দিয়ে কি হবে? যে মেয়েগুলো মারা গেছে বা খুন হয়েছে তাদের দিব। আর কালো আদালত রায় দিয়ে দিলেও 10 লাখ পাবো। সবগুলোই অসহায় মানুষগুলোকে দেব। তাদের পাবো কোথায়? আমরা সেই সাইটে গিয়ে ভিডিওগুলো দেখে দেখি আইডি কার্ডের সাথে ফেস স্ক্যানিং করে বের করব। হুম, বুঝলাম। তাহলে এখনই আমরা বাসায় গিয়ে মানুষগুলোর পরিচয় বের করতে হবে। বাসায় ফিরে সবাই ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। মেয়েটা ঘুমাচ্ছে। আর আমরা দুই বন্ধু বসলাম ল্যাপটপ নিয়ে। সব পর্ণ সাইটে ঢুকলাম দুজন। একে একটা করে ভিডিও দেখছি। আর মেয়েগুলোর চেহারা স্ক্রিনশট দিয়ে আলাদা আলাদা করছি, ভালো করে সব ছবি নিয়ে। নির্বাচনী অফিসের সাইটে গেলাম। সেখানের আইডি কার্ডের সাথে মিলাতে চেষ্টা করতেছি। 10টা মেয়ের আইডির পরিচয় পাওয়া গেছে। সন্ধ্যা নাগাদ আমরা এইসব বের করে চললাম সেসব মেয়ের ঠিকানায়। শহরে খোঁজ 5 জনের পরিবার পেলাম। সবার পরিবারকে জানতে চাইলে বলে, কেন আত্মহত্যা করেছে কেউ জানে? এইসব পরিবার নানানভাবে অসহায় হয়ে গেছে। 2 লাখ করে সবাইকে 10 লাখ দিয়ে আসলাম টাকা। প্রমাণ করতে পারলে হয়তো সব খুনের সাজা দিতাম। বাসায় ফিরে সবাই ক্লান্ত। তোর বোনও মারা গেছে, তুইও পারলে মামলা করে তাদের আটকাতে পারবি। এইসব হলে আমার পরিবারের নামে পুরো দেশে হয়ে যাবে। আমার বোনের নামে খারাপ কথা লেখা হবে পত্রিকায়। কি করবো আর? আচ্ছা, রিপা নামের মেয়ের মাকে নিয়ে সকালে আদালতে যাব।
আর আমি উকিলকে বলে দিছি কালকে সরকারের হয়ে মানে আমাদের পক্ষের হয়ে আমার বন্ধু লড়বে। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলি। অরকে আমার মনে হয় খুনি প্রমাণ করতে পারবো না, তাই বলি কি তাকে আমরাই খুন করে দেই। এটা কি বলিস? আমি তাকে ভালোবাসি। এত ভালোবাসা? যখন রাজু বলল দেখলে তুমি অফিসে যাও আর সে আর এক ব্যাটার সাথে সময় কাটায়, ভাগ্যিস আমি দেখি নাই, তা না হলে রাজুকে খুন করতাম। থাক, মাথা ঠান্ডা কর, ঘুমা। রাত হয়ে গেল অনেক, সবাই শুয়ে পড়লাম রাতে সবাই। আবির সাহেব আজ দুদিন হলো একটু বেশি মনমরা, কেন জানি মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তায় আছে। আমি ভাবছি কালকে কি করে খুনিকে সামনে আনা যায়। কোনো প্রমাণ নাই, সবগুলো মেয়ের জীবন শেষ করে দিল। মেয়েগুলো কত স্বপ্ন হয়তো বুনেছিল, তাদের সব স্বপ্নই রয়ে গেল। অরুর জন্য কত কি করলাম, কত ভালো ছিল মেয়েটা, হঠাৎ আমাদের জীবনে কি হলো? সব কিছুর হিসাব মিলাতে চাইলাম, পারতেছি না। আবির আমার পাশে আজকে শুয়ে আছে। রাত হয়ে গেল প্রায় 12টার কাছাকাছি। আবির গভীর ঘুমে মগ্ন। হঠাৎ টুং করে শব্দ হলো আবিরের মোবাইলে। আমিও যদিও তার মোবাইল কখনো ধরিনি, হাতে নিয়ে দেখি একটা মেসেজ। নাম্বার কিছু দিয়ে সেভ করা নাই, তাতে লেখা, ভাইয়া তুমি বাসায় ফিরে এসো, সবাই তোমাকে অনেক খোঁজ করতেছে। গত 4টা বছর আমাদের সাথে লুকোচুরি খেলতেছো, বাবার সব কিছুর জন্য অনুতপ্ত। তুমি তোমার বাসার ঠিকানা দাও, আমি আসবো, কাউকে বলবো না। বাবু কেমন আছে? মেসেজ পড়ে একবারে থমকে গেলাম। আবির সাহেবের পরিবার সবাই আছে, আবির সাহেবের বাবু আছে, সবাই জানে। গত 2 বছর আমরা একসাথে, আবির সাহেব সবসময় চুপচাপ থাকে। আমরা আসার আগেই ভাবি নাকি চলে গেছে, তার পরিবার তাকে দেখে না 4 বছর। অথচ আমাকে বলল তার বাবা মা মারা গেছে, মায়ের কথা আর পরিবারের কথা কখনো বলেনি। আমিও চুপচাপ ঠিকানা লিখে দিলাম, আর বলে দিই যেন আবিরকে না বলে, আমার কাছে সোজা আসতে, আমি তার বন্ধু। মেসেজ করে আবিরের মোবাইল থেকে ডিলিট করে দিলাম, যাতে সে না বোঝে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবিরের পাশে বসলাম, নাস্তা করতেছি আর কথা বলতেছি। আবির সাহেব, আপনার পরিবার কোথায়? আমার কেউ নাই, 4 বছর আগে সবাই মারা গেছে গাড়ি দুর্ঘটনায়। আচ্ছা, আপনি এই শহরেই থাকতেন নাকি বাইরে থেকে আসেন? কি ব্যাপার, আজকে দেখি আমার উপর প্রশ্ন করতেছেন বেশি। এমনিই বল না। আরে বললাম তো দোস্ত, কেউ নাই দুনিয়ায়, তুই ছাড়া এখন। আচ্ছা ঠিক আছে, মনে মনে ভাবতেছি কোনো না কোনো রহস্য আছে এর পিছনে। আবির সাহেব আমার জন্য এত কিছু করে, তার পরিবার নিয়ে কেন মিথ্যা বলে? তাকে বেশি প্রশ্ন করলে বুঝে যাবে। দেখি তার বোন আসে কিনা। 10টার কাছাকাছি থানা থেকে বলে দিল যে অরুকে নিয়ে আদালতে যাচ্ছে, আমাদের যেতে তাড়াতাড়ি আদালতে। আবির একটু আগে বের হয়ে গেছে, রিপার মাকে নিয়ে যাবে আদালতে। আমি নিজেও রেডি হয়ে বের হয়ে গেলাম মেয়েকে নিয়ে। আদালতে গিয়ে দেখি আবিরও চলে আসে। বিচারক বিচার শুরু করলো। অরু রানা থেকে ডিভোর্স নিয়ে মেয়েটাও টাকা নিয়ে গেছে নিজের রক্ষার জন্য। রানা একজন মানসিক রোগী, তাই আদালতেই প্রমাণ হলো এই মহিলা শুধু টাকা অপহরণ না, বরং কয়েকটা খুন করেছে। সে যুবতী নারীদেরকে নিয়ে পর্ণ ভিডিও বানিয়ে ব্যবসা করে। রানা এসব জেনে যাওয়া মন্টুকে খুন করে যা রানার নামে চালিয়ে দেয়। এই মহিলার মৃত্যুদণ্ড হওয়া উচিত। আর কে কে তার সাথে জড়িত, তাদেরও সাজা হওয়া দরকার। জনাব কোনো প্রমাণ নাই অরু যে খুনি বা কাউকে আত্মহত্যা করতে বাধ্য করেছে, এটা প্রমাণ করতে রিপার মাকে এনে জিজ্ঞেস করি। বিচারক রিপার মাকে নিয়ে গেল কাঠগড়ায়। আচ্ছা রিপা মারা গেল কেন? মন্টু ওর সাথে প্রেমের নাটক করে শারীরিক সম্পর্ক করে, আর তা ভিডিও করে নেটে দিয়ে দেয় তাই। আর এই মহিলা টাকা দিয়ে দেয় সেই মামলা তুলে নিতে বলে, না হয় আমাকেই খুন করবে বলেছিল। আপনার কথার কোনো প্রমাণ আছে যে এগুলো সত্য? জি না। তাহলে আপনি যান। একে একে যে 5 জনের পরিবার পেয়েছি সবাইকে নিয়ে জিজ্ঞেস করা হলো। সবাই একই কথা বলে, প্রমাণ নাই, তাই তাদের কথা আদালত মানেনি। শেষ আমাকেই নেওয়া হলো। আচ্ছা রানা সাহেব বলেন, আপনার বোনকে এই মহিলাই মরতে বাধ্য করেছে? জি না, আমার বোন এমনিই মারা গেছে। একে একে সবার কথা মিথ্যা হয়ে গেল আদালতে। আমি যদিও বলতে পারতাম, তারপরও বলিনি। জানি এখন এইসব বললে আমার বোনের ছবি দিয়ে সারা দেশে খবর হয়ে যাবে। আমার জানা হয়ে গেছে বিচারের রায় কি। আমি আদালত থেকে বের হয়ে চলে আসি, বিচার এখন চলতেছে। আবিরকে বললাম রায় দিলে যে টাকা দিবে তা যেন বাকি মেয়েগুলোর খবর পাওয়া যায়নি তাদের বের করে দিয়ে আসতে। ল্যাপটপ নিয়ে গিয়েছি যেখানে, সেই মেয়েদের ছবি রাখছি। আবির বিচার শেষ হলে টাকা যা পাবে নির্বাচন অফিসে গিয়ে খুঁজে বের করে দিয়ে আসবে টাকা। আমি বাসায় চলে আসলাম। পারলাম না ভালোবাসার মানুষকে শাস্তি দিতে, চাইলে বোনের প্রমাণটা দিয়ে তাকে ফাঁসি দিতে পারতাম। আমি জানি মানুষ যে কাজে আকাশে উঠতে থাকে সেটাই একদিন তাকে একদম নিচে নামায়। একবার ভাবি তাকে শাস্তি দেব, আবার পরে ভাবো না পাল্টে আসে তাকে শাস্তি দিব কি করে, তাকে ভালোবাসি। বাসায় ফিরে অনেকক্ষণ বসে বসে কান্না করলাম।
এই মেয়েটার কি হবে? কয়দিন থাকবে ভালো? যাক, আল্লাহ শাস্তি দিবে তাকে। একদিন তাদের প্রমাণ করব তারা দোষী। আমার বোনের সম্মান বাঁচাতে আজ তাদের বাঁচালাম। একদিন প্রমাণটা থাকবে আমার হাতে। বিকেল 3টা বেজে গেছে। এতক্ষণে হয়তো বিচার শেষ। আবির হয়তো সেই সব মেয়েদের পরিবারকে খুঁজতে গেছে। মেয়েটাকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। চায়ের কাপ নিয়ে বসলাম সোফায়। কয়েকবার আবিরকে কল দিলাম, ফোন বন্ধ। হঠাৎ দরজার বেল বেজে উঠল। আমি দরজা খুলে দেখেই তাকিয়ে রইলাম। একটা মেয়ে এত সুন্দর হতে পারে? যেমন চোখ তেমন চাহনি, এক নিমিষেই প্রেমে পড়ে যাওয়ার মতোই। যদিও প্রেমে পড়তে বাধা বিশ্বাস নিয়ে। আমি তার দিক থেকে চোখ ফিরিয়ে, জি বলেন। আমি মাইশা। গতকাল রানা সাহেব যে ঠিকানা দিল, আবিরের বোন আমি। আমতা আমতা করে বলল, জি আমি রানা, আসেন ভিতরে। বাসায় আর কেউ নাই? সমস্যা নাই, নির্ভয়ে আসেন। আমি আপনার ভাইয়ের বন্ধু। মাইশাকে ভিতরে নিয়ে বসালাম। একটু ভয়ের ছাপ দেখতেছি তার মুখে। অপরিচিত মানুষের বাসায় এসে মনে এমন, যা তার সুন্দর চেহারায় দেখা যাচ্ছে। কি খাবেন? চা নাস্তা? কি? কিছু না, আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে খেয়ে আসছি। আমি তারপর 2 কাপ কফি নিয়ে আসলাম। দুজনে মুখোমুখি বসে আছি সোফায়। তাকে বলতেছি চিন্তামুক্ত হয়ে বসতে। আচ্ছা, আবির বাসা থেকে এখানে আর আপনারা কোথায় থাকেন? আমরা সিলেট থাকি সবাই। বাবার ব্যবসা আছে দেশের বাহিরেরও দেশে। আবির কি করলো এমন যে বাড়ি ছেড়ে দিছে? ভাইয়া একটা মেয়ের সাথে প্রেম করত, তাকে বিয়ে করতে চাইছে। বাবা রাজি হয় নাই। তাকে জোর করে বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করায়। তখন বাসরাতেই বউ রেখে বাড়ি ছেড়ে দেয়। রাগে কষ্টে যায় প্রেমিকার কাছে। প্রেমিকার বাসায় গিয়ে দেখে সে আরেকজনের সাথে কথা বলে, যে কিনা ভাইয়ার বন্ধু ছিল ভালো। ভাইয়া সেই প্রেমিকাকে খুন করে ফেলে রাগের মাথায়। পরে ঢাকায় চলে আসে বউ নিয়ে, যাকে বাবা জোর করে বিয়ে করায়। বিয়ের পরে কয়েক বছর কেটে যায়। একদিন ভাবি বলে সে মা হবে। তারপর ঢাকায় আমরা সবাই তার ঠিকানায় যাই। আর ভাবির সাথে কথা হয়নি। সেই খুনের দোষে ভাইয়াকে পুলিশ খুঁজে পায়নি। বাবা টাকা দিয়ে সব লুকিয়ে ফেলে, মানে খুন থেকে বাঁচিয়ে দেয়। যদিও বাড়ি ছাড়ার পর তাদের দেখি নাই আর, শুনেছি শুধু। ঢাকায় অনেক খুঁজেও পাইনি। সবসময়ই কথা হয় আমার সাথে, পরিবারের কারোর সাথে কথা বলেনি আর। তারপর ভাইয়াকে যতই জিজ্ঞেস করি বলে ঢাকায় আসে। বাবা রাগ করে ভাইয়ার উপর। কিন্তু গতকালই জানলাম আপনার থেকে ভাইয়ার চট্টগ্রামে থাকে। বাকি আর কিছুই জানি না। ভাইয়া কলেজ জীবনেও একজনকে খুন করেছে। টাকা দিয়ে বাবা বারবার বাঁচায়। যদিও সবগুলো ভাইয়ার বিশ্বাস নিয়ে খেলে মেয়েরা। তাহলে এখানে যে বউ নিয়ে থাকতো বলল, সেটাই পরিবার বিয়ে করায়। সে যে চলে গেছে আরেকজন নিয়ে, মানে তোমার ভাইয়ের কোনো বউ নাই? সে চলে গেছে 3 বছর আগে অন্যজনের সাথে, তোমার বাবার বন্ধুর মেয়ে। ভাইয়া কখনো বলেনি এটা। বলেছে সবাই সুখে আছে, একটা মেয়ে আছে তার, 2 বছর বয়সী। ততক্ষণে আমার মেয়েটা জেগে গেছে। আমি কোলে করে এনে বসলাম। আরে, এটাই তো ভাইয়ার মেয়ে, যার ছবি আমায় দিছে। আমিও আর বলি নাই যে কিছুই, এটা আমার মেয়ে। মাইশা আমার মেয়ে জান্নাতকে কোলে নিয়ে আদর করতেছে, যেন দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ পেল। আমিও এক মুহূর্ত স্বপ্ন দেখে ফেললাম, যদি মাইশা আমার বউ হতো তাহলে এভাবে আদর করবে মেয়েকে। ভাইয়া কোথায়? সে একটা কাজে এক জায়গায় গেছে, চলে আসবে রাতে। আমি পাঠিয়েছি। মাইশা মেয়েকে নিজের মতো করে আদর করতেছে। আমার থেকে জানতে চাইছে দুধ কোথায়, রান্নাঘর কোথায় মেয়েকে খাওয়ানোর জন্য। তাকে সুন্দর করে যত্ন করতেছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম মাইশার দিকে। মেয়েটাকে আমার কোলে দিয়ে মাইশা গেল রাতের খাবার বানাতে। সন্ধ্যা হয়ে গেল। আবিরের মোবাইল এখনো বন্ধ। আমি টিভি অন করে বসলাম। টিভিতে দেখে আমি কি করব বুঝতে পারতেছি না। হেডলাইন এটা আবিরের ছবি দিয়ে যে বন্ধুর বউ পরকীয়া করে বলে বন্ধু সেই মহিলাকে ছুরি দিয়ে আঘাত করেছে আদালতের ভিতরেই। সেই মহিলা এখন হাসপাতালে চিকিৎসাধীন। তখনই মাইশা আসলো দুধ গরম করে। আর টিভির দিকে তাকিয়ে, ভাই আবার খুনি হলো? সে কি এমনই রাগী আর স্বভাবেরই থাকবে? চিন্তা করার দরকার নাই, খুন হয় নাই। আঘাত করেছিল, বেঁচে গেছে মেয়েটা। মেয়েটা সুস্থ হলেই আবির ছাড়া পাবে। মরে গেলে হয়তো সমস্যা হবে। সপ্তাহখানিক লাগবে বের হতে। আমি তাকে দেখি টপটপ করে পানি পড়ছে মাইশার চোখ দিয়ে। আর বিড়বিড় করে বলছে, এত বছরও ওর ভাইয়ের কাছে আসলাম, অথচ জড়িয়ে ধরতে পারল না। দূর থেকেই দেখতে হবে। আমি মাইশাকে সান্ত্বনা দিচ্ছি, সকালে যাব জেলে, এখন দেখা করার সুযোগ নাই। মাইশার হাসিমুখ রাতেই দেখলাম কেমন চিন্তার ছাপ নিয়ে সময় কাটায়। রাতে খাবার খেয়ে আমি ল্যাপটপ নিয়ে বসলাম। আমার এখন থানা পুলিশ নিয়ে চিন্তা হয় না। এইসব এই কয়েকদিনে ডাল ভাতের মতো মনে হয়ে গেছে। মাইশা জান্নাতকে নিয়ে আরেকটা রুমে শুয়ে থাকলো। আমি আমার রুমে বসে বসে ল্যাপটপ টিপছি। আমি কল দিলাম উকিল সাহেবকে। রানা সাহেব, কি খবর? আরে বন্ধু, আমাদের জীবন কেমন তা ভালো করেই জানেন। টেনশন করার দরকার নাই। আবিরকে বের করে দিব বিলে। কতদিন লাগবে? অরু সুস্থ হওয়া পর্যন্ত। সে ভালো হলেই আবির বের হয়ে যাবে। কি করলো আদালতে আবির? অরুণ নামে আমরা শুধু 10 লাখ টাকার কেস জিতে গেছি।
বাকি খুনে প্রমাণ করতে পারেনি। যখন রায় দিয়ে অরুকে মুক্তি দিয়ে দেয়, তখনই আবির মানুষের ভিড়ে ছুরি দিয়ে আঘাত করে অরুকে। অরুর হাতের কাছাকাছি বুকের ওপরে ছুরির আঘাত লাগে। বেশি ক্ষতি হয়নি। আর আঘাত করার আগেই পুলিশ আবিরকে ধরে ফেলে। এখন যদিও কেউ অরুকে মেরে ফেলে, আবির জেলে কাটাতে হবে বাকি জীবন। দোয়া করেন অরু তাড়াতাড়ি ভালো হয়ে আবিরকে মুক্ত করুক। আচ্ছা ঠিক আছে, আমি সকালে যাব তার সাথে দেখা করতে। কথা বলে মোবাইল রেখে দিলাম। আস্তে আস্তে গেলাম মাইশার রুমে। দেখি এখনো মন খারাপ করে বসে আছে। আমি পুরো বাসার আলো জ্বালিয়ে দিলাম। মাইশা একটু ভয় পেল। পুরো ফ্ল্যাটের ভিতর আমরা দুজন, ওপরের তলাও খালি, মানুষ শুধু নিচতলায়। আমি মাইশাকে ডাক দিলাম। সে ভয়ে ভয়ে জবাব দিল। তাকে বললাম চলেন ছাদে গিয়ে বসি। মাইশাও আমার সাথে চলল ছাদে। জান্নাত ঘুমাচ্ছে। আমি ছাদে যাওয়ার সময় সিগারেটের প্যাকেটও নিলাম। ছাদে গিয়ে দুজন বসলাম চাঁদের আলোতে। মাইশা হয়তো এখনও আমার প্রতি বিশ্বাস নাই যে আমি কেমন হতে পারি, ভালো না খারাপ। আমি সিগারেট জ্বালাতেই সে নিষেধ করলো। তার একদমই গন্ধ সহ্য হয় না সিগারেটের, বলল। আমিও সিগারেট ফেলে দিলাম। একটা কবিতা শোনাবো এই চাঁদের আলোয়? আপনি কবিতাও জানেন? হুম। থাক, কোনো এক সময় শুনবো। আচ্ছা, আপনার বউ নাই? যাকে মেরে জেলে আছে আবির, সে আমার বউ ছিল। পরকীয়া করলো, আবির সেটা সহ্য করলো না। আমিও কিছু করিনি। অনেক কাহিনী, ওইসব বাদ দে। আপনার বিয়ে হয়নি? না। এবার অনার্স পাশ করছি। এখন ভাবো বিয়ের কথা। কাউকে তো বিশ্বাস করা যায় না এই যুগে। আপনার মতো কাউকে যে কেউ অনেক ভালোবাসবে, বিশ্বাস করে ঠকলেও ভালো আছে। দেখা যাক পরে হবে। আগে আমরা বাড়ি ফিরি, তারপর হবে। মাইশা, চাঁদের আলোয় যেন একটা পরীর সাথে বসে বসে কথা বলতেছি। পরীটার ডানা নাই হয়তো। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি তার দিকে। আর ভাবি, ইস, এ যদি আমার হতো, আমি যদি তাকে পেতাম, তার সাথে প্রতিটা রাত এভাবে চাঁদের আলোয় কাটাতাম, জীবনটা বদলে যেত। আমরা দুজন অনেকক্ষণ বসে বসে গল্প করে রাতে ফিরে আসলাম বাসায়। যার যার মতো করে ঘুমিয়ে গেলাম। সকালে আমি ঘুমিয়ে থাকতে রান্নাঘরের শব্দে ঘুম ভাঙল। আমি উঠে গিয়ে দেখি মাইশা সকালে নাস্তা বানাচ্ছে। ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। চাকরিতে আর যায় নাই, ইচ্ছে নাই আর চাকরির। সব বিক্রি করে চলে যাব গ্রামে, সেখানেই কিছু করব। নাস্তা করে সকাল সকাল হাঁটতে বের হলাম। মেয়েকে কোলে নিয়ে হাঁটছে মাইশা। বাসা থেকে বের হতেই গলির ভিতর হেঁটে যাওয়া সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। একজন পরিচিত বলেই ফেলল, রানা সাহেব, নতুন বিয়ে করে ফেলছো বা? মাইশার দিকে তাকালাম। দেখি লজ্জায় মাটির দিকে তাকিয়ে হাঁটছে। সকাল 10টা পর্যন্ত পার্কে বসে থেকে সবাই গেলাম জেলে। সেখানে মাইশাকে ও মেয়ের বাইরে রেখে আমি একাই গেলাম। মাইশার কথা বলে তার সামনে নিব তাই। আচ্ছা, কি করলি এটা তুই? আমি যা ভালো মনে করছি তাই করছি। আমার বন্ধুর জীবন নষ্ট করে পরকিয়া, তাই? এখন নিজের জীবনও বিপদে। সমস্যা নেই, বন্ধুর জন্য এতটুকু করাই যায়। আচ্ছা, ওরও ভালো হলেই বিলে ছাড়িয়ে নেব। সপ্তাহখানিক লাগবে হয়তো। আর তোর মেয়ের কি খবর? আসলে মেয়ে কই? বাহিরে একজনের কাছে। কার কাছে? তার ফুপুর কাছে। মেয়েটা তোর, তাই তার ফুপুর কাছে দিয়েই আমি টেনশন মুক্ত। ফুপু মানে? মাইশা আসছে। হুম। কি করে তাকে কে দিল ঠিকানা? আমি। কেন? বললাম বাড়ি যাব কখনো। আরে বাদ দে, সারা রাত কান্না করেছে ভাইয়ের জন্য। একটু কথা বল। আগে জেল থেকে বের করি, তারপর বাড়ির কথা ভাববো। ডাক দে। মাইশা আবিরের সাথে দেখা করে কান্না করতেছে দুজন। এক ভাই এক বোন দুনিয়ায়, তাও তারা 4 বছর পর দেখা। সবাই বের হয়ে বাসায় চলে আসি। আবিরকে বললাম 1 সপ্তাহ থাকতে, কষ্ট করে। আমি মাইশার কথা আড্ডা দিয়ে দিন ভালোই কাটাচ্ছি। 6টা দিন কি করে কেটে গেল নিজেও জানি না। অরও ভালো হয়ে হাসপাতাল থেকে এয়ারপোর্টে চলে গেছে। রাজুর সাথে চলে গেল দেশের বাহিরে। আমাকে একটা মেসেজ করে বলল, তোমরা কিছুই করতে পারোনি, চলে যাচ্ছি দেশের বাহির। কিছুই করতে পারিনি, প্রমাণ করতে পারিনি অরও অপরাধী। তবে সময়ে তাও প্রমাণ হবে। আবিরকে বিলে ছাড়িয়ে নিয়ে আসলাম 6 দিন পরে। আদালত তাকে 2 লাখ টাকা জরিমানা আর 3 মাসের জেল দিছে। তাই বিলে বের করলাম। সবাই বাসায় ফিরে আনন্দে আত্মহারা। সন্ধ্যা নাগাদ সবাই সাথে থাকলে রাতে দুবন্ধু চলে গেলাম ছাদে সিগারেট খেতে। আসলে রানা একটা কথা বলাই হয়নি। কি কথা আবির? আমি মন্টুকে খুন করছি, কেউ জানে না। কি বলো সাবল তাবল? দোস্ত, তোকে বাঁচাতে এটা করতে হলো। আমি ভাবছি যদি পরকীয়া হয় মন্টুকে মেরে দিলে ভাবি ভালো হয়ে যাবে। সেই দিন আমি তোর পিছনে গিয়েছি। তুই বের হওয়ার অনেক পরে আমিও গেছি মন্টুর বাসায়। গিয়ে দেখি তার বুকে ছুরি বসানো। সে বেঁচে আছে। তার মোবাইল খোঁজ করতেছে কাউকে কল দিতে। আমি তার মাথায় একটা লাঠি দিয়ে আঘাত করি। তারপর সেই ছুরিটা দিয়ে আর সেই প্রিন্ট টাইপ টেবিলের উপর দেখে ভাবলাম তুই রেখে গেছিস কোনো প্রমাণ করতে।
আমি সেটার আঙ্গুলের ছাপ মুছে দেই। মন্টুকে মেরে ছুরি নিয়ে আসি। ভাবছি তুই হয়তো তাকে ছুরি দিয়ে আঘাত করলি। যদি জানতাম তুই না, তাহলে মন্টুকে হাসপাতাল নিয়ে অরুকে সাজা দিতে পারতাম। সরি দোস্ত, আমি পারলাম না কিছু করতে। তুই আমার জন্য এত কিছু করলি। কিছুই করি নাই। বন্ধুর বিশ্বাসটা রাখলে জীবনটাও দিয়ে দেব। এমন একটা অরু গেলে কিছুই হবে না। এর চেয়ে হাজার গুণ ভালো মেয়ে তোকে আমি এনে দেব। দরকার নাই বিয়ের। আর হ্যাঁ, তোর মেয়েটাও আমার মেয়ে। সবাইকে বলছি, আমার বউ যখন চলে গেছে, আরেকজন নিয়ে কেউ জানে না। সবাই জানে প্রথম সন্তান হয়ে মারা গেছে। দুইটার বয়স 2 বছর। আর এটা জন্ম দিতে গিয়ে বউ মারা গেছে। আমি তো মাইশাকে বলে দিছি যে পরকীয়া করে সে চলে গেছে। আসলে পরকীয়া করে যখন আমার বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলেছে সে, তখনই তাকে গলাটা কেটে ফেলি সেই প্রেমিকের ঘরে। তার খুনের সাজা সেই প্রেমিক আজও জেলে পরকীয়ার শাস্তি পাচ্ছে। তাহলে তুই এসব আগে বললি না কেন? আমি বলতে চাইনি এ জীবনে কত বিশ্বাস করে ঠকেছি। বন্ধুর শোক দেখতে চেয়েছি শুধু, তাই বলিনি। যদি আমাকে নিয়ে টেনশন করস। আমি আর কিছু বলিনি। চুপচাপ বসে বসে সিগারেট টানছি দুজন। মনে মনে ভাবছি, এমন বন্ধু হলে জীবনে কিছুই লাগে না। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা রেডি করে আমাদের ডাক দিল মাইশা। এই কদিনে মেয়েটা একেবারে নিজের ঘরের মতো গুছিয়ে ফেলেছে সব। সবাই বসলাম নাস্তা করতে। দুপুর 12:30টার ফ্লাইটে আমরা সবাই সিলেট যাচ্ছি। টিকিট বুকিং করে দিছি রাতেই। সবার মানে তোরও। আমি কেন যাব? আমি আপনাকে বাড়িতে সবাইকে দেখাতে চাই তাই। আর ভাইয়ার বন্ধু তাই না, যাওয়ার কারণ নাই। আরে চুপ করো মাইশা। আমি যা বলি তার রান্না যাবে, টেনশন করার দরকার নাই। চাকরির কি হবে? চাকরি করি না, সেটা আবির জানে না। আরে চাকরি বাদ দে। 2 টাকার চাকরি আবার। আমার ব্যবসা করব 2 বন্ধু মিলে। টাকা আমার যা আছে তা সবাই বসে বসে খেতে পারবো সারা জীবন। বাবার একমাত্র ছেলে আমি, সবই আমার। আমারও অর্ধেক টেনশন করিয়েন না। আমি আর কিছু বললাম না। নাস্তা করে ব্যাগ গুছিয়ে নিলাম। জান্নাতের কিছু কাপড় নিল মাইশা। মাইশাকে আবির বলেছি যে তার বউ যে চলে গেছে তা যেন কাউকে না বলে। সবাই জানে যে মরে গেছে। আর আমি জানি কি হয়েছে। 12:30টার দিকে চট্টগ্রাম এয়ারপোর্টে থেকে রওনা দিলাম সিলেটের দিকে। 30 মিনিটেই চলে আসি। এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দিয়েছে আবিরের পরিবার। বাসায় যেতে আবিরের মেয়ে মেনে সবাই নানান ফুল উপহার দিয়েই কোলে নিচ্ছে আর আদর করছে। তাদের বাড়িটা একটা রাজপ্রাসাদের মতোই। ঘরের সামগ্রীগুলো অনেক দামি জিনিস দিয়ে ভরা। যা বুঝলাম তাদের কোটি কোটি টাকার আয় আছে। আর আবির কিনা একটা ছোট ফ্ল্যাটে থাকে বাড়ি থেকে দূরে। আমাদের দুপুরের খাবার খেয়ে সবার সাথে পরিচয় হয়ে গেছে। খাবার খেয়ে আমি মাইশাকে না দেখে মনে মনে খুঁজতেছি। আবিরকে জিজ্ঞেস করলাম। সে বলল মাইশা তার পাখিদের খাবার দিচ্ছে। আমার মেয়েকে আবিরের মাই কোলে নিয়ে খাওয়াচ্ছে। মেয়েটা একদিক দিয়ে ভালো, সবার কাছে থাকে, কান্না করে না। আবির আমাকে ছাদের সিঁড়ি দেখিয়ে দিল। আমি সোজা চলে গেলাম ছাদে। গিয়ে দেখি নানান প্রজাতির পাখি পোষে মাইশা। সবগুলো মাইশার মতোই সুন্দর। মাইশা দাঁড়িয়ে আছে, সব পাখি তার মায়ের কাছে এসে খাবার খাচ্ছে। আমাকে দেখে ডাক দিল পাখির ঘরের ভেতরে যেতে। আমিও গেলাম। দেখছি পাখিগুলোকে। আমাকে খুঁজতেছে নাকি? মাইশা না। তাহলে এই ভর দুপুরে ছাদে? আসলে আপনাকেই দেখতেছি না, তাই দেখতে আসি। জানি তো আপনিও যে আসবেন, তাই তো ছাদে আসার আগে ভাইয়াকে বললাম আমাকে খুঁজলে কেউ যেন ছাদে আসতে বলে। কি করে বুঝলেন কেউ খুঁজবে? যাকে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, তার মুখ দেখলেই সব বোঝা যায়। মানে আপনি কখন যে আমাকে ভালোবেসে ফেলেছেন আপনি নিজেও জানেন না। আমি জানি, কারণ আমিও যে আপনাকে ভালোবেসে ফেলছি। বিশ্বাস আছে আপনার উপর বেশি। যে মানুষ একটা ফ্ল্যাটে একা পেয়েও সুযোগ নেয় না মেয়ের উপর, তাকে বিশ্বাস করা যায় চোখ বুঝে। যদি নিতাম কি করতেন? খুন করতাম। আর কি, আমার ভাই যদি পারে, আমি পারবো না কেন? হুম, আমিও বিশ্বাসের দরজা পেয়ে গেছি। কোনো ভুল মানুষকে ভালোবাসিনি মনে হচ্ছে। আচ্ছা, দেখা যাবে। আমি ছাদ থেকে নেমে চলে আসলাম। মাইশা আমাকে ভালোবাসবে ভাবতে পারছি না। ছাদ থেকে নামার সময় দেখি আবির দাঁড়িয়ে আছি নিচে। আমাকে দেখে বলে মাইশাকে পেয়েছিস? আমিও হ্যাসূচক উত্তর দিয়ে আমাকে দেখিয়ে দেওয়ার রুমে এসে বিছানায় হেলান দিলাম। ততক্ষণে আবির জান্নাতকে নিয়ে আসলো আমার কাছে। মেয়েকে একটু কোলে নিয়ে আদর করতেছি। তখনই আবিরের মা এসে বলে, রানা, তুমি মেয়েকে দিয়ে একটু আমাদের বাগান বাড়িটা ঘুরে আসো। আন্টি, আমি তো চিনি না, আর কার সাথে যাব? মাইশা বলল সে যাচ্ছে। আর তোমাকে বলতে সেই বলল যাও দেখে আসো। আমিও মাইশার কথা শুনে যাব বলে রুম থেকে বের হলাম। আবির সামনে এসে, বিশ্বাস নিয়ে খেলিস না কখনো, তা না হলে বন্ধুর ভালোবাসাটা দেখাবো। যেটা দেখায় নাই। আমিও কিছু বললাম না। আমি বুঝতে পারছি আবির কি বোঝাতে চাইল। মাইশাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটতে থাকলাম রাস্তার পাশ দিয়ে, গ্রামের রাস্তা।
হাঁটার মজাই আলাদা। বাগানবাড়ি অনেক সুন্দর করে বানানো, চারদিকে গাছগাছালি, ছোট ছোট কয়েকটা ঘর আছে। এতে এসে সবাই আড্ডা দেয়। আমি আর মাইশা যখন যাচ্ছি, মাইশা আমার হাতটা শক্ত করে ধরে হাঁটছে। বাড়ির ভিতর দুজন ছাড়া আর কেউ নাই। বিকেল শেষ হওয়ার কাছাকাছি আমি খেয়াল করলাম আমাদের একটা ছেলে অনেকক্ষণ ফলো করে যাচ্ছে, যদিও বাড়ির বাইরে থেকে। মাইশা কিছু গাছ আছে ওগুলো পানি দিল। দুজনে আবার কথা বলতে বলতে বাড়িতে ফিরে আসতেছি। মাইশা, তোমায় কেউ নিয়মিত ফলো করে? না। কেন? এমনি। তবে একটা ছেলেকে দেখি আমি বের হলে অনেক সময় পিছনে পিছনে আসে। কেন জানি না। আবিরকে বলছো কখনো? ভাইয়া বাড়িতে নাই, কি করে বলি? আর যদি জানতে পারে? আচ্ছা, বুঝতে পারছি। সন্ধ্যা হওয়ার আগেই বাসায় ফিরে আসলাম। রাতে সবাই খাবার খেয়ে শুয়ে পড়লাম। আমি আর আবির একসাথে থাকলাম। মেয়েটা আবিরের মায়ের কাছেই থাকে। আমি বলতে গেলে একদম টেনশন মুক্ত। সকালে ঘুম থেকে উঠে দু বন্ধু হাঁটতে বের হলাম। শীতের সকাল, চারিদিকে অন্ধকারের মতো কুয়াশা। আমরা গল্প করতেছি আর হাঁটতেছি। আচ্ছা আবির, কেউ যদি তোর বোনকে বিরক্ত করে, কি করবি? কিছু করব কেন বলতো? এমনি বললাম। মনে কর আমি যদি কিছু করি, তাহলে আর কি করব? বোন রাজি থাকলে বিয়ে দিয়ে দেব। তুই আমার বন্ধু, আর তোকে ভালো করেই চিনি আমি। তোর প্রতি বিশ্বাস আছে। খারাপ কিছু করবি না যে। অন্য কেউ যদি বিরক্ত করে, তাহলে দেখব কিসে? কাউকে এমন দেখছস করতে? হুম। গতকাল বিকেলে দেখলাম একটা ছেলে আমাকে আর মাইশাকে ফলো করে। আচ্ছা, আজকে বিকেলে তুই মাইশাকে নিয়ে বের হোস। আমি দেখব পেছনে গিয়ে কে বিরক্ত করে। আচ্ছা। দুজন ঘুরে ফিরে বাসে আসি 10টার দিকে। এসে নাস্তা করলাম। মাইশার সাথে যদিও বেশি কথা হয়নি, চোখে চোখে অনেক কথা হয়েছে। নাস্তা করে বসে আছি, তখনই একটা সুন্দর রূপসী মেয়ে আসলো। আমি মাইশাকে ইশারা করে বললাম, কে? মাইশা ওই মেয়ের সাথে বলে, আরে খালাতো বোন, এসো। ভাইয়ের কথা শুনে আসলি বুঝি? এই বুঝলাম মাইশার খালাতো বোন। আর আবিরকে এই মেয়ে পছন্দ করে। দেখতে খারাপ না। ওই মেয়ে যখন আসলো তখন আবির নাই। মনে মনে ভাবছি আবিরকে এই মেয়ে বিয়ে করে দিতে হবে। মাইশা তার খালাতো বোনকে নিয়ে আমার সাথে পরিচয় করিয়ে দিল। নাম তার কেয়া। বিকেলে আমি, মাইশা, কেয়া বের হলাম বাড়ি থেকে। যাচ্ছি বাগান বাড়িটাতে। আমি আসার আগে বললাম আবিরকে যে যাচ্ছি, সাথে যাবি নাকি সে আসেনি। তিনজন কথা বলতে বলতে চলে গেলাম বাড়িতে। তাদের দু বোনকে কথায় ব্যস্ত রেখে বের হলাম বাহিরে। দেখি দূরে আবির সেই ছেলেটাকে দাঁড় করে রাখছে। আমি জানি আবিরের মাথায় একটু গরম, দৌড়ে গেলাম কাছে। এই, তুমি কি মাইশাকে ফলো করো? জি ভাইয়া। মানে? তুই কি? আবির ছেড়ে দে। বুঝি না ছোট মানুষ। আবির আমার কথা মতো ছেড়ে দিল। সবাই একসাথে বাসায় ফিরলাম। জান্নাতকে কোলে নিয়ে একটু আদর করছি। দেখি আবিরের মায়ের রুমে আবির যাচ্ছে। আমিও কান পেতে শুনতে চাইলাম কি বলে। মা, মাইশা বড় হলো, বিয়ে দেওয়া দরকার। আগে তোকে বিয়ে করাই তারপর। মা, আমি বিয়ে করতে চাই না, বিশ্বাস করি না কাউকে। আচ্ছা, কেয়াকে কেমন লাগে? কেন? তোকে বিয়ে করাবো কেয়াকে? আমি যা বলতে আসি, মাইশাকে বিয়ে দিতে হবে না? ভালো ছেলে হলে দিব। আমি বলি কি, রানার কাছে দিয়ে দেই, সবাই সাথে থাকবো। রানা অনেক ভালো ছেলে, আমার বন্ধুও। আমি চিনি আমার বোনের জন্য আমি কি খারাপ ছেলে খুঁজবো নাকি? মাইশা কি বলে দেখে যাক তারপর। আগে কিয়াকে বিয়ে কর। আমি বিয়ে করতে চাই না। আবির তার মায়ের রুম থেকে বের হয়ে গেল। আমি বুঝলাম আবির এটাই চাই, আমি মাইশাকে বিয়ে করি। এমন বন্ধু পাওয়া যায় এখন, ভাবতে কেমনই লাগে। সন্ধ্যার পর ছাদে গেলাম সবাই। মাইশা, আমি, কেয়া, আবির সবাই। আমি আর মাইশা ছাদের এক কোণায় দাঁড়িয়ে আবির আর কেয়াকে যেন কথা বলতে পারে এমন দূরে দাঁড়িয়ে আছি। তারা হালকা হালকা কথা বলছে। আমি আর মাইশা একপাশে দাঁড়িয়ে কথা বলছি। আবির যেহেতু জানে আমরা ভেতরে আমরা একে অপরকে পছন্দ করি, তার বন্ধু, তাই টেনশন করে না। মাইশা, তুমি আমায় বিয়ে করবে? ভালোবাসি বিয়ে করতে। কেন এ কথা? মানে আবিরও চাই বিয়ে হোক, তোমার আমার। তোমার মায়ের কাছে বলতে শুনছি। আর চলো আগে কেয়ার আর আবিরের বিয়ে দিই, সবাই একসাথে আনন্দে থাকবো। আমার মনে হয় ভাইয়া আপনার কথা ফেলবে না, আপনি বোঝান। আচ্ছা দেখি। আমাদের তো বিয়ে হবে, ইনশাল্লাহ। বিশ্বাস রাখেন, আমি কখনো বিশ্বাস ভাঙব না। তুমি পারবা আমি জানি। কিছুক্ষণ পর আর কথা না বলে সবাই চলে আসি। আবিরের বাবা দেশের বাইরে এখন। রাতে আমরা সবাই যার যার মতো ঘুমাচ্ছি। মাঝরাতে ঘুম ভেঙে দেখি আবির পাশে নাই আমার। আমি ভাবছি কোথায় যাবে, হয়তো ঘুম আসে না, ছাদে হাঁটাহাঁটি করে। সকালে ঘুম ভেঙে আমরা হাঁটতে বের হলাম। আবিরদের যে বাগান বাড়িটার কাছে দেখি পুলিশ ও মানুষের ভিড়। এগিয়ে গিয়ে দেখি সেই ছেলেটার রক্তাক্ত লাশ পড়ে আছে। আমার বুঝতে বাকি নাই কে এমন করেছে। আবিরও আমি সোজা বাসায় ফিরে আসলাম। এটা কি করলি? কি করলাম আবার? ছেলেটাকে, যা হবার হয়েছে বাদ দে। নাস্তা করে সবাই যখন যার যার কাজে ব্যস্ত, তখন আবিরের মা আমাকে বলে আমি যেন আবিরকে বলে কেয়াকে বিয়েতে রাজি করাই। আমিও আন্টিকে বুঝে বললাম যে করেই হোক আবিরকে আমি বিয়ে করাবই।
বিকেলে চলে আসে আবিরের বাপ বাড়ি। আমাদের দেখে উনি অনেক খুশি। আমি আবিরকে অনেক বুঝালাম কেয়াকে বিয়ে করতে। আমার কথায় শেষ পর্যন্ত রাজি হলো কেয়াকে বিয়ে করতে। আমিও আবিরের মা ও বাপের কাছে বললাম যে আবির রাজি। আবিরের মা আমাকে কাছে ডাক দিয়ে নিয়ে বলল, তুমি নাকি মাইশাকে বিয়ে করতে রাজি? মানে আন্টি, আপনারা যা বলেন। আবিরের বাপ বলে, আবির যদি মনে করে তুমি ভালো, তাহলে আমাদের কোনো কথা নাই। আবিরকে আমরা চিনি, এমন কাউকে সে বিশ্বাস করে না যতটা তোমায় করেছে। রানা, আমরা চাই দুটা বিয়ে একসাথে হয়ে যাক। আমিও তাদের কথায় সায় দিয়ে চলে আসলাম। মনে মনে অনেক খুশি। আবিরের পরিবার এত ভালো, যতটা আবির বন্ধুর জন্য করেছে তা বলার মতো না। দুদিন পর আমাদের বিয়ে হয়ে গেল। আমি আবিরকে শপথ করালাম যাতে যত কিছুই হোক কাউকে যেন খুন না করে। সে কোনো ভালো মানুষকে মারে না জানি। তারপর বিয়ের রাতে মাইশাকে আমি সত্যিটা বললাম যে জান্নাত আমারই মেয়ে। মাইশা বলল, যতই হোক আমাদের এই মেয়েতে ভাগাভাগি করার দরকার নেই। সবাই যেহেতু আবিরে জানে, সেটাই জানুক, এটাই ভালো। মাইশা তো ভালো মেয়ে বলে বোঝানো যাবে না। আমি চট্টগ্রাম যেতে চাইলাম। আবিরের পরিবার বলে চাকরি করার দরকার নাই, তাদের ব্যবসাগুলো দেখলেই হবে। আবিরও আমি মিলে, আমি চাই না ওদেরগুলো নিজেরা কিছু করি। তাই আবির আর আমি সিদ্ধান্ত নিলাম আমরা একটা নতুন কিছু শুরু করি। মাইশাকে বলে তার বাবার থেকে 50 লাখ টাকা নিলাম। আবিরও সমান টাকা নিল। দুজনেই শুরু করলাম রেস্টুরেন্টের ব্যবসা। সিলেটি শুরু করলাম ভালো মানে একটা রেস্টুরেন্ট। কয়েক মাস দেখলাম আমাদের রেস্টুরেন্ট শহরে জনপ্রিয় হয়ে গেছে। লাভ অনেক হয়, যদিও তা মাইশার পরিবারের আয়ের কাছে কিছুই না। আবির, আমি এটাই তৃপ্তি পাই যে নিজেরা কিছু করি। বছরখানিক পরে মাইশার কোলজুড়ে আমাদের প্রথম ছেলে সন্তান আসলো। কয়েক মাসের ব্যবধানে কেয়াও মেয়ের সন্তান জন্ম দিল। যেদিন হাসপাতালে কেয়ার মেয়ে হলো, আবির অনেক খুশি। দেখলাম যা বলে বোঝানো যাবে না। আবির সেদিন বলে, আমাদের মেয়ে ছেলেগুলো বড় হলে বিয়ে দিয়ে আমরা বন্ধুরাই বিয়ে হব। আমি হেসেছিলাম অনেক। আমাদের পরিবার ব্যবসা নিয়ে দিন ভালোই কাটছে। পুরো পরিবারে শুধু সুখের ছোঁয়া। গ্রামে ছোট ভাইটাকে একটা ব্যবসা করতে শুরু করে দিলাম। কিছু জমি কিনে মাছের চাষ করা শুরু করে দিলাম ছোট ভাইকে। সে কৃষি নিয়ে পড়াশোনা করেছে। চাকরি করতে আমি মানা করলাম, বললাম গ্রামে যেন কিছু করে দেখাতে পারে। 13-14 বছর কেটে গেল, কোনো দিক দিয়েই বুঝতে পারলাম না। আবিরও আমি একে অপরে এত বিশ্বাস করতাম যে বন্ধুতে কখনো ফাটল ধরেনি। মাইশা, কেউ যে আমাদের জীবনটাই পাল্টে দিবে ভাবিনি। আবিরকে বললাম, বিশ্বাস করে কাউকে ঠকালেও লাভ আছে। ঠকতে ঠকতে একদিন আসল মানুষ মিলে যায়। আবির বলল, যদি তোকে বিশ্বাস না করে বিয়েতে রাজি না হতাম, জীবন মানেই বুঝতে পারতাম না। এই কয়টা বছরে আমাদের ব্যবসা সারা দেশে ছড়িয়ে গেছে। বড় বড় শহরগুলো একটা করে হলেও রেস্টুরেন্ট চালু করলাম। মাসিক আয় কোটি টাকার উপরে আছে। সব মিলিয়ে আমরা যেন স্বর্গে সুখে জীবন কাটাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে বসলাম। জান্নাত দৌড়ে এসে পত্রিকা নিয়ে আমাকে বলছে, বাবা দেখো, একটা কি কষ্টের খবর, পড়ো। জান্নাত আমাকে ও আবিরকে বাবাই ডাকে। আমি পত্রিকা হাতে নিলাম। দেখে অরোর মৃত ছবি দিয়ে লেখা, পরকীয়া করে স্বামী ছেড়ে প্রেমিকের হাত ধরে বিদেশ পাড়ি। 14 বছরেও প্রেমিক স্ত্রীর মর্যাদা দেয়নি। এই 14 বছরে বিদেশে নানান লোকের সাথে শারীরিক সম্পর্ক করতে হলো প্রেমিকের কথায়। টাকা আয় করতো এভাবেই। স্ত্রীর মর্যাদা না পেয়ে এত বছর অপেক্ষা করেও তাই কষ্টে নিজের শরীরে নিজেই আগুন দিয়ে দিল মহিলা। আমি হেসে আবিরকে ডাক দিয়ে পত্রিকা দেখালাম। এবার বিশ্বাস হলো, তখন বলেছিলাম না যে যেটা দিয়ে মানুষ আকাশে উড়ে, সেটাই তাকে মাটিতে নামায়। অরোর ফল পেয়ে গেছে যেমনটা সে অন্য মেয়েগুলোকে ব্যবহার করে মরতে বাধ্য করল। আমি ইমেল চেক করে দেখি অরো একটা ইমেল করে দিছে। তাতে কিছু ভিডিও ছবি দেওয়া, আর বলে দিছে, রানা, এই প্রমাণ দিয়ে সবার শাস্তি দিও। আমি আবিরকে দেখালাম। সে বলে, এসব বাদ দে, অতীতে যা হয়েছে ভুলে যা। আমরা যেমন আছি ভালো আছি, সবাই সুখে আছি। আমি সবগুলো ভিডিও ছবি চট্টগ্রামের সেই পুলিশ অফিসারকে পাঠিয়ে দিলাম। বলে দিই যেন রাজু শাস্তি পায়। তিনি বলেছেন আর চিন্তা করার দরকার নাই, এতে রাজুর ফাঁসি নিশ্চিত। বিদেশ থেকে ধরে এনে কিছুদিন পরেই রাজুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন আমরা সবাই ভালো আছি। আবির আর কাউকে খুন করেনি। সবাই এত সুখে আছি বলে বোঝাতে পারবো না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বিশ্বাসী হলে সবকিছুই হয়, শুধু দরকার বিশ্বাস। সমাপ্ত। ভুল হলে ক্ষমার চোখেই দেখবেন। ধন্যবাদ।